সে আলাপ জমানোর জন্য প্রশ্নটা করলেন। 21 বছরের যুবকের সাথে গল্প করার মজাই আলাদা। এদের রক্ত টকবক করে ফুটছে, বুকের ছাতিতে হাজারো স্বপ্ন জমে থাকে। সেই স্বপ্নগুলো জানার প্রবল ইচ্ছা। নিদ্র বলল, নিদ্র, তো বাবা তোমার প্লেনে কাটলো কেমন? নিদ্র একটু চিন্তিত হয়ে পড়ল। সে প্রশ্নটা ধরতে পারছে না, প্রশ্নের উত্তর দেবে কিভাবে। নিদ্রের চুপ থাকা দেখে রশিদ সাহেব বললেন, তো এখন যাওয়া যাক, ঢাকা শহর বুঝেছো বাবা? রশিদ সাহেব নিদ্রের হাত ধরে এয়ারপোর্টের বাইরে পার্কিং করা তার গাড়ির দিকে নিয়ে এলেন। নিদ্রের মনে হচ্ছে যে সে এখনো ছোট্ট বালক, একটু অসাবধানতায় সে পথ হারিয়ে ফেলবে। অবশ্য বাংলাদেশে এটাই তার প্রথম আসা, কিন্তু তাতে ভয় নেই, গুগল ম্যাপ আছে। রশিদ সাহেব গাড়ির ড্রাইভারকে বললেন নিদ্রের ব্যাগপত্র গাড়িতে তুলতে। নিদ্রকে গাড়ির পেছনের সিটে বসিয়ে সে ড্রাইভারের পাশের সিটে বসল। নিদ্র তার ঘাড়ে ঝোলানো ব্যাগটাকে তার পাশে রেখে চোখ বুজে বসে রইল। বাবা তাকে কেন এখানে পাঠালেন সেটা ভেবে বের করা দরকার। প্রায় 1.5 ঘন্টা যাবৎ জ্যামে বসে আছে, খুবই বিরক্ত লাগছে তার। বাংলাদেশে এখন শীতকাল চলছে, তাই সে সোয়েটার পরে এসেছে, কিন্তু এখানে এসে তার উল্টো ব্যাপারটা ঘটলো। ঠান্ডা তো দূরে থাক, গরম পড়েছে, সে খুব ঘামছেও। রশিদ সাহেব বললেন, বুঝেছো বাবা, এই হলো ঢাকা, যেখানেই যাও জ্যাম পিস লেগেই থাকে। আমি যতদূর জানি আমাদের গন্তব্যে পৌঁছাতে 5 ঘন্টা লাগবে। সাথে জ্যামের হিসেবটাও করছিলাম। না, বাবা তো বলে নাই এরকম কিছু। আমি জানতাম ওই বেটা কিছুই বলবে না। বাবা তুমি কিছু খাবে? চাচা খুব ক্ষুধা পেয়েছে, কিন্তু ফ্রেশ না হয়ে কিভাবে খাই? দেখো বাবা, এখন দুপুর 3টা বাজে, বাসায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা, হালকা খাবার থাকলে দিন। রাত 8টায় নিদ্র আর রশিদ সাহেব গন্তব্যে পৌঁছালেন। গাড়ি থেকে নেমে বিশাল উঠানের একপাশের বাড়িটার দিকে তাকিয়ে নিদ্রের বেশ ভালো লাগলো। বাড়িটা তার পছন্দ হয়েছে, এখানে থাকতে তার কোনো সমস্যা নেই। সোডিয়াম আলোতে পুরো পরিবেশটা তার ভালো লাগছে। রশিদ সাহেব নিদ্রকে হাত ধরে নিয়ে গেলেন বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে ঢুকতে বিশাল ড্রয়িং রুমে সোফায় রশিদ সাহেব বললেন, বাবা তুমি এখানে যতদিন ইচ্ছা থাকবে। 12-13 বছরের একটা মেয়ে এসে রশিদ সাহেবকে বলল, তুই ওকে ওর রুমটা দেখিয়ে দে, যা যা লাগবে ওকে ঠিক মতো দিবি, আর যত্নে কোনো কমতি যেন না হয়। তারপর নিদ্রের হাত ধরে বললেন, বাবা আমি যাই। আপনি কোথায় যাবেন? বাসায়। বাবা আমার বাসায় অনেক মানুষ, তোমার থাকার মতো জায়গা নেই, তাই এখানে রেখে গেলাম। আমি একটা হোটেলেই থাকতে পারতাম। এখানে তোমার থাকার মতো ভালো হোটেল নেই, এটা মফস্বল শহর। হ্যাঁ, ঢাকা থেকে তো দূরে। বাবা আমার একটা ব্যাপার খুব ভালো লাগছে, তুমি বিদেশে বড় হয়েও এত স্পষ্ট বাংলা বলতে পারো, খুবই ভালো। নিদ্র আর কিছুই বলল না, রশিদ সাহেবের চলে যাওয়াটা দেখছে। রাতে তার ঘুম তেমন ভালো হলো না, খুব ভোরেই বিছানা ছেড়ে উঠে পড়ল। ঘুম না, আসলে বিছানায় শুয়ে থাকাটা বিরক্তিকর। হাত মুখ ধুয়ে সে নিজের আনা হিটার দিয়ে পানি গরম করে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে ফেলল। প্রিয় চায়ের মগ হাতে নিয়ে নিঃশব্দে সে নিচে নেমে এলো। বাড়িটা ডুপ্লেক্স, তাকে দেওয়া হয়েছে দোতলার উত্তরের রুমখানা। এখনো তার ভালোভাবে রুমটা দেখা হয়নি। হাতে চায়ের মগ নিয়ে বাড়ির বাইরে বের হলো। দক্ষিণ দিকটাতে ফুলের বাগান দেখে নিদ্রের খুব ইচ্ছা করলো ফুলগুলোকে ছুঁয়ে দেখতে। তার নিজস্ব একটা বাগান আছে সেখানে, অবশ্য এখানকার থেকেও বেশি ফুল। ফুলগুলো দেখতে গিয়ে নিদ্রের দোতলার একটা খোলা জানালায় চোখ পড়ল। জানালার ধারে একজন যুবতী এলোমেলো খোলা চুলে দাঁড়িয়ে আছে, যার চোখের দৃষ্টি আকাশের দিকে। হালকা বাতাসে যুবতীর চুলগুলো দুলছে, কিন্তু মেয়েটার সেদিকে খেয়াল নেই। মেয়েটার মুখের উপর এক চিলতে রোদ এসে পড়ল। নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে একটা শব্দ বারবার আওড়াতে লাগলো, এলো চুলে বিষণ্ণ যুবতী। কি কারণ হতে পারে তার বিষণ্ণতার? কি কারণ? নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে ভাবতে লাগলো, আজ দাদি থাকলে সে খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারত। দাদি মুখের দিকে তাকিয়ে খুব সহজে মনের অবস্থা বলতে পারে। কিভাবে পারে? এই প্রশ্নের উত্তরে দাদি বলেছেন, চেষ্টা কর, পারবি। নিদ্র
চেষ্টা অবশ্য তেমন করেনি। কি দরকার একজন মানুষের অবস্থা জানার? জানলে আরও বিপদ। সেই মানুষটার কষ্ট তার সহ্য হবে না, শুধু শুধু কষ্ট পাওয়া। নিদ্রার ভালো কাটছে না সময়। তার বাবা তাকে লুসির থেকে দূরে রাখার জন্য এখানে পাঠিয়েছে। লুসির সাথে যোগাযোগ করতে পারে এমন পথও রাখেননি। পুরাতন মোবাইল কেড়ে নিয়ে নতুন মোবাইল কিনে দিয়েছেন, এমনকি সিম কার্ডও চেঞ্জ। লুসি এত ভালো একটা মেয়ে, কিন্তু কেন বাবা তাকে পছন্দ করেন না ভেবেই বের করতে পারে না। এই সুন্দর সকালে তার লুসির কথা খুব মনে পড়ছে। অর্ধেক চা ফেলে দিয়ে দোতলায় নিজের রুমে ফিরে এসে মেঝেতে বসে পড়ল সে। হাতের ছোট আংটিটির দিকে তাকিয়ে লুসির কথা ভাবছে। লুসি এখন কি করছে? হয়তো বা এখন ঘুমের মধ্যে খুব খিদে পেয়ে যাওয়াতে সে কিচেনে একাই নুডলস রান্না করে খাবে। সাথে সাথে নিদ্র লাফিয়ে উঠে তার ব্যাগের কাছে এগিয়ে গেল। 2টা মিনি নুডলস প্যাকেট নিয়ে রান্নাঘরের খোঁজে বের হলো রুম থেকে। সাধারণত নিচতলায় রান্নাঘর থাকে, রান্নাঘরের দরজায় পর্দা দেওয়া থাকে না। এই যুক্তিটাকে কাজে লাগিয়ে সে রান্নাঘর খুঁজে পেল। সে এ বাড়িতে আসার পর কয়েকটা ব্যাপার খেয়াল করেছে। তার মধ্যে একটি হচ্ছে, এবারের লোক সংখ্যা খুব কম। যারা থাকে তারা তাদের নিজেদের রুমে থাকতে পছন্দ করে। এদের খাদ্যের প্রতি তেমন আকর্ষণ নেই, এদের কোনো কাণ্ডজ্ঞান নেই। একজন অতিথি এসেছে বাসায়, সেদিকে খেয়াল নেই। তবে এতে নিদ্রার ভালোই হয়েছে, অন্তত পক্ষে স্বাধীনতা ভোগ করতে পারছে। তা না হলে সারাক্ষণ বাবার মতো ঘাড়ে কেউ চেপে থাকবে, এটা খুবই বিরক্তিকর। রান্নাঘরেও তেমন গোছানো না। অনেকক্ষণ খোঁজার পর একটা ছোট পাতিল পেয়েছে। তার দাদির ঠিক এমন একটা পাতিল আছে, তবে সেটা অনেক পুরাতন। পাতিলে পানি দিয়ে চুলায় দিবে। তখন নিঃশব্দে নিদ্রের পেছনে এসে কেউ একজন দাঁড়ালো। নিদ্র বেশ বুঝতে পেরেছে তার পেছনে কেউ আছে। না বোঝার ভান করে পাতিল চুলায় দিয়ে চুলা চালিয়ে দিল। আপনি আমায় বললেই পারতেন। আপনাকে পাবো কোথায়? আসলে আমি অনেক দুঃখিত, অনেক বেশি। নিদ্র নুডলসের প্যাকেটগুলো হাতে নিয়ে তার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতে দিয়ে বলল, যেহেতু আপনি এত দুঃখ প্রকাশ করছেন, সেহেতু রান্না করেই দিন। মেয়েটি নিদ্রের দিকে তাকালো চোখ বড় বড় করে। মেয়েটির লাল টকটকে চোখ দুটোতে তার চোখ পড়াতে সে ভয় পেয়ে গেল। তার পুরো শরীর কেঁপে উঠল। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। জানালায় দাঁড়িয়ে থাকা মেয়েটাই তো এই মেয়ে। মেয়েটা চোখ সরিয়ে নিল। নিদ্র বলল, আপনি অসুস্থ? না তো। তাহলে চোখের এই অবস্থা যে? আপনি ডাইনিং রুমে বসুন, নুডলস আমি নিয়ে আসছি। নিদ্র যেন শুনেও না শোনার ভান করে বলল। আপনার চোখ এত লাল কেন? মেয়েটি এবার আগের তুলনায় বেশি কঠিন হয়ে বলল, আপনি যান এখান থেকে, দয়া করে অভদ্র আচরণ করতে বাধ্য করবেন না আপনি আমায়। নিদ্র চুপচাপ ডাইনিং রুমে গিয়ে চেয়ার টেনে বসল। অভদ্র আচরণের কি করেছে সে, যেভাবে কঠিন স্বরে কথা বলতে হবে? খুব সাধারণ প্রশ্ন করেছে, তাতেই এত রাগ? তাহলে এই মেয়েকে খুব সহজে রাগানো যাবে। মেয়েটার অভদ্র আচরণ কিরকম হতে পারে খুব দেখতে ইচ্ছে করছে নিদ্রের। মানুষের এক এক রূপ এক এক রকম। রাগী অবস্থায় একরকম, হাসি খুশি অবস্থায় একরকম। বড় বাটির এক বাটি নুডলস নিয়ে নিদ্রের সামনে টেবিলে রাখলো। নিদ্র বলল, চামচ ছাড়া খাবো কিভাবে? আমি আনছি। মেয়েটা চামচ এনে নিদ্রের সামনে রেখে বলল। সকালে কি খাবেন? নিদ্র চামচ বাটির মধ্যে দিয়ে বলল, নুডলস এত ঝোলঝোল কেন করলেন? এটা তো স্যুপ মনে হচ্ছে। আপনি চুলায় যে পরিমাণ পানি দিয়েছিলেন তাতে ভাবলাম। সকালে তো খাচ্ছি নুডলস, দুপুরের জন্য রান্না করতে পারেন। কি কি খাবেন? বাংলাদেশি খাবার রান্না করবেন। এখন কি রান্না করবেন সেটা আপনার ইচ্ছা। একটা প্রশ্ন করব। নিদ্র নুডলস মুখে দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলো। আপনার নাম? নিদ্র। আপনার নামটা বলবেন? আপনাকে নিয়ে ভাবতে গিয়ে আমি না ঝামেলায় পড়ে যাচ্ছি। বারবার মেয়েটি মেয়েটি বলতে হচ্ছে। আমাকে নিয়ে ভাবছেন, কিন্তু কেন? সে একদিন পরে বলবো। আমার নাম অদ্রি। অদ্রি? অদ্রি? অদ্রি কিছু একটা চিন্তা করে নিজেকে গুটিয়ে নিল। সে স্বভাবত এই বয়সের ছেলেদের সাথে কথা বলে না। এই লিলি, লিলি বলে অদ্রি সেই 12 থেকে 13 বছরের মেয়েটাকে ডাকতে লাগলো। নিদ্র বেশ মন দিয়েই নুডলস খাচ্ছে। রান্না ভালো হয়েছে, অন্তত পক্ষে তার চেয়ে। সে কোনো মতে পেট বাঁচানোর জন্য নুডলস রান্না করতে পারে, আর চা কফি। লিলি প্রায় দৌড়ে অদ্রির সামনে এসে দাঁড়ালো।
হাঁফাতে হাঁফাতে বলল, বলেন আপা। আমার পানের বাটা কই? পানের বাটা কি? পানের বাটা হচ্ছে এমন একটা বাটি যেখানে পান খাবার সব রকম মশলা থাকে। পান খাবে কে? আমি ওসব খাই না। আমি খাবো। লিলি পানের বাটা এনে অদ্রিকে দিল। অদ্রি পান বানিয়ে মুখে নিল। অদ্রির মুখে কষ্টের ছাপ স্পষ্ট, বুঝতে পারল নিদ্র। নিদ্র বলল, আপনার তো কষ্ট হচ্ছে, তাহলে খাচ্ছেন কেন? নিদ্রের কথায় উত্তর দিতে গিয়ে অদ্রির পান গলায় ঠেকে যায় এবং কাশতে শুরু করে। অদ্রির এই অবস্থায় লিলি ইতস্ততভাবে দৌড়াদৌড়ি শুরু করলো। কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। নিদ্র লিলিকে বলল। পানি দাও। লিলি এক গ্লাস পানি দিল অদ্রির হাতে। এত কিছু হয়ে গেল কিন্তু নিদ্র খুব স্বাভাবিক থাকলো। সে চেয়ার থেকে উঠলই না। কিছু একটা সে ভাবছে। দুপুরের খাবার নিদ্র একাই খেলো, কেউ তার সাথে খেতে বসলো না। লিলিকে ডেকে অদ্রির রুম কোনটা জেনে নিল। খাওয়া শেষ করে দোতলায় দক্ষিণ পাশের একদম কোণার ঘরের সামনে গিয়ে দরজায় নক করলো। কিছুক্ষণ পর দরজা খুলে অদ্রি বলল, কিছু লাগবে? আমাকে যে ঘরটা দেওয়া হয়েছে ওটাকে আমি নিজের মতো সাজাতে পারি? হ্যাঁ পারেন। কথাটা বলেই নিদ্রের মুখের উপর দরজা আটকে দিল। নিদ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও নক করলো দরজায়। পূর্বের ন্যায় আবারও দরজা খুলে অদ্রি বলল, কিছু বলবেন? আমি কি আমার মতো করে ঘরটাকে কালার করতে পারি? হ্যাঁ পারেন। দরজা আটকে দিয়ে অদ্রি ভাবল এ আবার নক না করে। আবারও দরজায় নক করলো নিদ্র। এবার দরজা খুলে বেশ রাগী স্বরে অদ্রি বলল, কি সমস্যা আপনার? কি বলবেন সেটা একবার বলা যায় না? আমি কি আমার ইচ্ছে মতো আলমারি বা বুক সেলফ এগুলো কিনে আনতে পারি? আপনার যা ইচ্ছা হয় করুন, কিন্তু বাড়ি ঘর ভেঙে ফেলবেন না প্লিজ। আর প্লিজ কিছু বলার থাকলে বলুন আপনি। না, কিছু বলার নেই। নিদ্র হাসতে হাসতে তার রুমে চলে গেল। অদ্রি অবাক হয়ে তার চলে যাওয়া দেখছে। আর সে বুঝতে পেরেছে আসলে ছেলেটা তাকে বিরক্ত বা রাগাতে চাচ্ছিল এবং ছেলেটি সফলও হয়েছে। বিচিত্র ধরনের মানুষ তো। অন্যেরা চায় না রাগাতে, আর এই ছেলে তার বিপরীত। নিদ্র যে তাকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করবে এটা অদ্রি ভালোভাবেই বুঝতে পেরেছে। অদ্রি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকদিন পর তার আজকে একটু ভালো লাগছে। শুধু অনেক দিন না, অনেক 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 দিন। এই নতুন আসা মানুষটা তাকে বিরক্ত করেই তার মাঝে ভালো লাগা সৃষ্টি করেছে। অদ্রির খুব ইচ্ছে করছে এভাবেই দাঁড়িয়ে থাকতে, মাঝে মধ্যে যুক্তিহীন কাজ করতে। তার ইচ্ছে করে কিন্তু আর করা হয় না। আজ সে করবে। কিছুক্ষণ পর নিদ্র আবার তার দিকেই আসলো। এবার নিদ্র একটু হেসে বলল, মানে আমার কাছে রশিদ চাচার মোবাইল নাম্বার নেই। বুঝলাম, তারপর? আপনার কাছে তো থাকবে, আমাকে দিবেন? যদি না দেই? কেন দিবেন না? এই যে আমায় বিরক্ত করছিলেন, এখন আমি আপনাকে বিরক্ত করি? নিদ্র মাথা চুলকিয়ে বলল, মনে হয় পারবেন না। কেন? কোনো ব্যক্তিকে বিরক্ত করতে হলে তার বিরক্ত হবার কারণগুলো জানতে হয়, অর্থাৎ কোন বিষয়গুলো তাকে বিরক্ত করে সেগুলো জানতে হয়। আমি অবশ্য জানি না, কিন্তু আপনি কিভাবে জানলেন? নিদ্র প্রশ্নের উত্তর না দিয়ে বলল, মোবাইল নাম্বারটা? আচ্ছা আপনি একটু ওয়েট করুন, আমি লিখে আনছি। মোবাইল নাম্বারটা নিয়ে নিদ্র রশিদ সাহেবকে ফোন দিলেন। প্রথমে একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলেন। প্রায় 15 মিনিট অপেক্ষার পর রশিদ সাহেবকে পেল। রশিদ সাহেব বললেন, কে বলছেন? চাচা, আমি নিদ্র। আরে বাবা তুমি, আমি ফোন করব আর আগেই তুমি ফোন করে বসলা। চাচা, আমাকে একটু বাজারে নিয়ে যেতে পারবেন? কি লাগবে বলো, আমি এনে দেই। চাচা, আমার না আর ভালো লাগছে না এভাবে বাসার মধ্যে বসে থাকতে। তাহলে আমি আসতাছি। তুমি কি কি কিনবা, কোথায় কোথায় যাবা সব ঠিক করে ফেলো। বিকেল 4টায় বের হলো রশিদ সাহেব আর নিদ্র। পুরো বাজার কয়েকবার রিভিশন দিয়ে নিদ্র যখন বাসায় ফিরল তখন রাত 9টা। রশিদ সাহেব বাসার গেটে দিয়ে তার বাসায় চলে গেলেন। নিদ্র কলিং বাজানোর সাথে সাথে অদ্রি দরজা খুলল। নিদ্রের হাতের ব্যাগপত্র আর রঙের কৌটা দেখিয়ে বলল, আপনি একটু সাহায্য করুন না। অদ্রি নিদ্রের হাত থেকে রঙের কৌটা নিয়ে বলল, রাতে কি খাবেন বলে গেলেন না যে? বলেন কি, রান্না করেননি? আমার তো খুবই ক্ষুধা পেয়েছে।
আগে জানলে তো আমি খাবার কিনে আনতাম। আহা, পুরো কথা না শুনে এত মন্তব্য কেন করেন? আরে আপনি এত পথ হাঁটলে বুঝতেন। হয়েছে হয়েছে, আমি আমার মতো করে রান্না করেছি। যাক, আপনি আসলেই একজন উপকারী কেউ, একেবারে চৈত্রের ফাটা মাঠে এক পশলা বৃষ্টির মতো। রাতের খাবার টেবিলে অত্রি আর নিদ্র বেশ গল্প করলো। দূর থেকে লিলি দেখছিল। সে তার আপামনিকে প্রথম এভাবে কথা বলতে দেখছে। মাত্র কয়েক ঘন্টা তাতেই অর্ধেক চাঁদটার দিকে অদ্রি তীব্র চোখে তাকিয়ে আছে। গতকালই এই চাঁদটা সে এখানেই দেখেছে। কোনো পরিবর্তন নেই, থাকলেও খুব অল্প। এই চাঁদটাই আস্তে আস্তে ছোট হবে। এক সময় চাঁদটাকে আর দেখা যাবে না। তখন পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ডুবে থাকবে রাতের বেলায়। তারপর একদিন আবার চাঁদটাকে দেখা যাবে, আবার সে আস্তে আস্তে বড় হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে কেন হয় না এমন? মানুষ কেন তার শৈশবকে বারবার ফিরে পায় না? কেন যৌবন চলে যায় না? হলে ভালো হতো, অদ্রি ভাবে। অদ্রির চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। দু চোখের কোণ বেয়ে অশ্রুর ধারা বইতে শুরু করলো। এই একই ঘটনার দিনের পর দিন ঘটছে। অদ্রি প্রতিনিয়ত এক অসহ্য যন্ত্রণা নিয়ে শ্বাস ফেলছে, যেন অপেক্ষা এক চিরসত্য মৃত্যু। কতক্ষণ যে এভাবে কাটে অদ্রির কখনোই খেয়াল থাকে না। এক সময় সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। অদ্রির মনে হলো কেউ তার রুমের দরজায় নক করছে। চোখ মুখ মুছে গায়ের জামা কাপড় ঠিক করে দরজা খুলে দেখে নিদ্র হাতে দুটো মগ নিয়ে দাঁড়িয়ে আছে। অদ্রি তার আপাতমস্তক দেখল, পুরো শরীর রং লেগে আছে, এমনকি তার মুখেও বেশ রং লেগেছে। অদ্রি গভীর কণ্ঠে বলল, এত রাতে? হ্যাঁ, ভেতরে ঢুকতে দিবেন না? অদ্রি দরজার সামনের থেকে সরে দাঁড়ালো, তারপর বলল, হ্যাঁ আসুন, কিন্তু বিছানায় বসবেন না। না, বসবো না, আমি মেঝেতে বেশ থাকতে পারি। অদ্রি মাথার ঘুমটা আবার টেনে বলল, আপনার গায়ে কাঁচা রং। কফি? কে বানিয়ে দিল? আমার 1 বছর বয়সী কফি মেকারটা বেশ কফি বানায়। না, আমি এখন খাবো না। আরে অদ্রি, কফি কেউ খায় না, পান করে। মেঝেতে বসে হাতের একটা মগ অদ্রি দিকে এগিয়ে দিয়ে বলল। তো আপনি কাঁদছিলেন কেন? অদ্রি কফির মগ নিয়ে নিদ্রের থেকে একটু দূরে মেঝেতে বসে বলল, কাছিলাম না তো। আপনি মিথ্যে বলতে একদমই এক্সপার্ট না। কারণটা? আপনি আমার বাড়ি ঘরে কি করেছেন জানা যাবে? দেখুন, প্রসঙ্গ পাল্টানোর একদম বৃথা চেষ্টা করবেন না। বলার ইচ্ছা না হলে বলবেন না। আর আপাতত ওই রুমটা আমার, আমি যা ইচ্ছা করতে পারি। আমার বলার ইচ্ছে নেই। আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই না? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, হাজবেন্ড আছে। আবারও মিথ্যা। হাজব্যান্ড থাকলে এত রাতে আপনার বেডরুমে আমি বসে থাকতে পারতাম না। আপনি আপনার রুমে যান। আচ্ছা, আপনি আমার একটাও প্রশ্নের উত্তর দিলেন না কিন্তু। উত্তর দিতে হবে এমন কোনো দায়বদ্ধতা নেই আমার। আপনি আইনজীবী হলে 100% শিওর একটা কেসও হারতেন না। আর আপনার মতো মক্কেল পেলে আমার আইন পেশা ছেড়ে বনবাসে যেতে হবে। মনে পড়েছে, আপনার কাছে আমার বাংলা চলচ্চিত্র নিয়ে একটা প্রশ্ন ছিল। নিদ্র বেশ উত্তেজিত হয়ে বলল, করুন, সীমিত জ্ঞানের আলোকেই উত্তর দেবার চেষ্টা করব। শুনুন। হ্যাঁ বলুন। শুনুন। হ্যাঁ বলুন। আর আর শুনুন। দেখুন, আপনি আরেকবার এরকমটা করলেন আমি এখান থেকে উঠে চলে যাব। বলছি, বাংলা চলচ্চিত্রে দেখা যায় নায়িকা বা কেউ বনবাসে যায় বা পাঠানো হয়। হ্যাঁ, তারপর? তারা তো এক কাপড়ে যায়, সাথে তো কোনো জামা কাপড় থাকে না। বনেও তো কোনো কাপড় চোপড় দেওয়ার মতো কেউ নেই। হ্যাঁ, আপনার প্রশ্নটা তো বলুন। কিছুদিন পর দেখা যায় জামা কাপড়ে অন্য রঙের জোড়াতালি দেখা যায়। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, এই জোড়াতালি দেওয়ার কাপড় পায় কোথায়? তারা সুই সুতা বা পায় কোথায়? অদ্রি ভ্রু কুচকে মগ মেঝেতে রেখে বলল, আমি জানবো কি করে? আমি এর একটা উত্তর জানি, তবে ঠিক হবে কিনা জানি না। তাহলে আমায় কেন জিজ্ঞেস করছেন আপনি? কিছু প্রশ্নের উত্তর একাধিক হয়ে থাকে। ধরুন আমি যে প্রশ্নটা আপনাকে করলাম সেটার একাধিক উত্তর হয়। কনফিউজিং ব্যাপারটা। সবগুলোই আমার গবেষণা করে বের করা। আপনি গবেষণাও করেন? নিদ্র লাজুক লাজুক স্বরে বলল, ওই টুকটাক তো বলি।
আপনি আমাকে যেভাবেই হোক বলবেন, আমি সম্মতিদানে হয়তোবা আপনি বিষয়টা ঘুরিয়ে বলবেন না, আর সম্মতি না দিলেও। নিদ্র অদ্রির কথার মধ্যেই বলল। বুঝতে পেরেছি, আপনি অনেক বুদ্ধিমান। অদ্রি বাধা দিয়ে বলল। বুদ্ধিমতী। নিদ্র হা 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 করে হাসতে শুরু করলো। অদ্রি তার হাসির দিকে তাকিয়ে ভাবছে, কতদিন পর এই বাড়িতে কেউ একজন মন খুলে হাসলো। নিদ্র হাসি থামিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তখন অদ্রি বলল। আপনি হাসি থামাবেন না প্লিজ, হাসুন প্রাণ খুলে। অনেক দিন এই বাড়িতে কেউ এইভাবে হাসে না, দেখিনি অনেক দিন কাউকে হাসতে এভাবে। কেন, আপনার বাড়িতে হাসির উপর 144 ধারা জারি করে নাকি, যে হাসলেই ফায়ার, ঠুস ঠুস ঠাস ঠাস ফায়ার হবে? অদ্রি কফির মগ হাতে নিয়ে বলল। আপনার কফি ঠান্ডা হচ্ছে। আপনি বললেন না তো কি বলি নাই? আপনার বয়ফ্রেন্ড আছে কিনা? বললামই তো নেই। তাহলে কি কি কারণে মন খারাপ? আমার মন খারাপ আপনাকে কে বললো? আমি খুঁজে কিছুটা বের করেছি, বলি। হ্যাঁ বলুন। আপনি হাসছেন না, যাও একটু একটু হাসছেন, কিন্তু তার পরপরই নিজেকে নিয়ন্ত্রণ করছেন। আমি খুব কম হাসি তাই। আর আপনি খুব হালকা রঙের জামা কাপড় পরেছেন। তবে অনেকে হালকা রং পছন্দ করে, কিন্তু এতটা সিম্পল হয়তো হয় না। আর আপনার এই এলো চুলেই ধরা দিয়েছে কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব চিন্তিত বা মন খারাপ। আর আপনার বয়সী মেয়েরা বেশ সাজগোজ করে, এমনকি খুব সাধারণ মেয়েরাও অন্ততপক্ষে এই ধরুন চোখে কাজল দেওয়া বা একটু লিপস্টিক দেওয়া, এরকম কিছু মাঝে মধ্যে সাজে। অদ্রি মাথার ঘোমটা ঠিক করে নিল, যদিও সেটা ঠিক করার প্রয়োজন ছিল না। নিদ্র বলল। আপনার চোখের দৃষ্টি খুব উদাসীন, একটা শূন্যতা খেলা করছে। আপনি এখন যেতে পারেন। নিদ্র মেঝে থেকে উঠে চলে যেতে লাগলো। কিছুক্ষণ পর অদ্রি তার হাতের কফির মগ আর নিদ্রের রেখে যাওয়া মগ সযত্নে তার পছন্দের টেবিলের উপর রেখে দিল। কি যেন মনে করে নিদ্রের কফির মাগের ঠান্ডা কফিতে চুমুক দিল। চিনি ছাড়া কফি কি ভয়ঙ্কর তিতা! তার কফি তো এমন ছিল না। অদ্রির রাতের ঘুমটা ভালোই হলো। এদিকে নিদ্র সারা রাত জেগে রুমের চার দেয়ালে নকশা করেছে। ভোর রাতে সে ঘুমাতে গিয়ে বুঝতে পেরেছে এখন ঘুমালে তার পুরো দিন পার হয়ে যাবে, আবার না ঘুমালে সারাদিন মাথা ঝিম ধরে থাকবে। শেষ পর্যন্ত সে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে নিদ্র স্বপ্নে দেখল সে বিশাল রঙের নদীতে নৌকায় বসে আছে। নদীটা বিভিন্ন রঙের মিশ্রণ, ঢেউ আসছে এক এক সময় এক এক রকম। নিদ্র হাত বাড়িয়ে ঢেউ স্পর্শ করার চেষ্টা করলো, কিন্তু পারল না। অনেক চেষ্টা করেও সে স্পর্শ করতে পারল না। স্বপ্নের মধ্যেই নিদ্র বুঝতে পারল সে স্বপ্ন দেখছে। এত রঙিন স্বপ্ন মনে হয় সে আজই প্রথম দেখল। সে ভেবে নিল ফিরে গিয়ে রঙের ব্যবসা করবে। কোম্পানির নাম কি দেওয়া যায়? স্বপ্নের মধ্যেই সে ভাবতে লাগলো। এত নাম তার মনে থাকে, কিন্তু আজ কোনো নাম তার মনে পড়ছে না। একটা নাম তার মনে পড়ল, অদ্রি 7 রঙের নতুন বাজার। বেশ বড় নাম হয়ে যায়, কাস্টমার নাম পড়তে গিয়ে বিরক্ত হবে। তবে নামটা ইন্টারেস্টিং। স্বপ্নের মধ্যেই তার ঘুম আসলো। নৌকার মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। নিদ্রের মনে হলো কেউ তার মাথার কাছে ঠক ঠক আওয়াজ করছে। আস্তে আস্তে আওয়াজ বাড়ছেই। তারপর মনে হলো কেউ তার ঘরের দরজায় কড়া নাড়ছে। এত ইন্টারেস্টিং চিন্তা রেখে দরজা খুলতে তার ইচ্ছা করছে না। কড়া নাড়তে থাকুক, কোনো সারা শব্দ না পেলে চলে যাবে। নিদ্র গভীর নিদ্রারত অবস্থায় বিছানায় পড়ে রইল। অদ্রি এক হাতে খাবারের ট্রে আর এক হাতে চায়ের ফ্লাক্স নিয়ে অনেকক্ষণ কড়া নাড়ছে। এভাবে দাঁড়িয়ে থেকে তার দুহাত ব্যথা হয়ে গেছে। নাস্তা টেবিলেই রাখা ছিল নিদ্রের জন্য, কিন্তু 11টা বেজে যায়। নাস্তা করতে না আসাতে অদ্রি বেশ চিন্তিত হয়ে পড়ে। গত রাতে ওরকম খারাপ ব্যবহার করাটা ঠিক হয়নি, ওই কারণেই নিদ্র নাস্তা করতে আসছে না। বাসার মেহমান না খেয়ে থাকবে, খুবই খারাপ, তাই নিজেই নাস্তা নিয়ে এসেছে। এত জোরে জোরে দরজায় শব্দ করার পরও যখন দরজা খুলছে না, তখন অদ্রি ভাবল কিছু হয়ে গেল নাকি। অদ্রির গত রাতের কথা মনে পড়েও খুব খারাপ লাগতে লাগলো। মানুষটা তো কোনো খারাপ কিছুই করেনি, তাহলে সে কেন এমন ব্যবহার করেছে? কী করবে বুঝে উঠতে পারছে না। আগের তুলনায় আরও জোরে দরজায় কড়া নাড়তে লাগলো। প্রায় 10-15 মিনিট পর দরজা খুলে নিদ্র শুধু মাথা বের করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিছু বলবেন?
মানে বেলা 11টা বাজে, আপনি নাস্তা করতে আসলেন না, তাই ভাবলাম আপনি অসুস্থ কিনা। নীদ্র মাথা ঝাঁকিয়ে বলল, রাত ভরে দেয়ালে রং করেছি, ঘুমিয়েছি ভোর রাতের দিকে। বিরক্ত করার জন্য সরি। দুঃখিত বলে কি লাভ, ঘুম তো ভেঙেই দিলেন। অদ্রি খেয়াল করলো নীদ্রের এক চোখ খোলা আর এক চোখ বন্ধ। বন্ধ চোখে কোনো সমস্যা হয়েছে কিনা জানা দরকার। অদ্রি বলল, আপনার চোখে কোনো সমস্যা? ঘুম যেন না ভাঙে তাই এই কাজ করেছি, কিন্তু খুব একটা লাভ হলো না। আমি সত্যিই আন্তরিকভাবে দুঃখিত। হয়েছে, দুঃখিত দুঃখিত এসব বলা বাদ দিন। কথাটা বলে নীদ্র দরজা পুরোটা খুলে দিয়ে বলল। নাস্তা কি এনেছেন? অদ্রির নাকে রঙের গন্ধ আসলো। রঙের গন্ধ তার একদমই সহ্য হয় না, এই কারণে এই বাড়িতেও রং করা হয়নি। রুমের ভিতরে ঢুকে অদ্রির অস্বস্তিকর লাগছে। ট্রে আর ফ্লাক্স টেবিলের উপর রেখে দিয়ে অদ্রি দ্রুত প্রায় চলে যেতে লাগলো। নীদ্র পেছন থেকে বলল, চায়ের কাপ তো দেননি, আর আমারটাও আপনার রুমে গতকালে ফেলে এসেছি। অদ্রি যেতে যেতে বলল, আমি নিয়ে আসছি। অদ্রি চলে যাবার পর নীদ্র ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে ঢুকলো। নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে খেয়ে বলবে যে সে রাগী, হুটহাট করে রেগে যায়। মেয়েটা রাগী হলেও খারাপ না। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো অদ্রি তার পেছন ফিরে কিছু একটা করছে। অদ্রি বুঝতে পারেনি নীদ্র ওয়াশরুম থেকে বের হয়েছে। নীদ্র খুব ধীরে ধীরে অদ্রির পেছনে এসে দাঁড়ালো। তাদের মধ্যেকার দূরত্ব অনেক কম। নীদ্র ফিসফিস করে বলল, কি করছেন? অদ্রি প্রায় লাফিয়ে উঠল। নীদ্র হেসে ফেলল। অদ্রি পেছন ফিরে বলল, আপনি দূরে দাঁড়ান। প্রতিশোধ নিলাম, গত রাতের প্রতিশোধ নিলাম। তাই বলে এইভাবে আর আপনি আমার থেকে দূরে থাকবেন? আমার লুচি আছে। চা করেছি, আপনি নাস্তা করে নিন। তা কি নাস্তা এনেছেন? পরোটা ডিম ভাজি। লুচি অবশ্য ভালো রান্না করতে পারে না। আমাদের বিয়ে হলে না ঝামেলায় পড়তে হবে, দুজন আর কেউই ভালো রান্না পারে না। চা কফি খেয়েই দিন পার করতে হবে। আমাকে কেন বলছেন? নীদ্র চায়ের কাপ নিয়ে বলল, যাতে আপনার বরের খাবার বিষয়ে কোনো সমস্যাই না হয়। আমাকেই দেখুন, খাবার নিয়ে আমার এখনই টেনশন হচ্ছে। অদ্রি মাথা নিচু করে কি যেন ভাবলো, তারপর আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে অদ্রির দু চোখ ভিজে উঠেছে। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে ফেলল। অদ্রির পুরনো স্মৃতি আবার মনে পড়ে গেল। খুব কষ্টে সে নিজেকে একটু ঠিক করেছিল, কিন্তু এই মুহূর্তে তাকে তাকে আবারও সেই পুরনো স্মৃতিতেই ডুবিয়ে দিল। নীদ্র নাস্তা করে রশিদ সাহেবকে ফোন করলো। রশিদ সাহেবের আজকে সকালের দিকে আসার কথা। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু তার দেখা নেই। কল ধরলেন রশিদ সাহেব। নীদ্র কিছু বলার আগে রশিদ সাহেব বললেন, আরে বাবা, আমি ফোন করব তোমাকে, আর তুমি করে বসলা। চাচা আসবেন কখন? এই তো পথে আমি। তাড়াতাড়ি আসুন। নীদ্র ফোন কেটে দিয়ে তার ঘরে বসেই রং করা কেমন হয়েছে সেটা পর্যবেক্ষণ করছে। খুবই উদ্ভট রং হয়েছে, যে কেউ ঘরে আসলে প্রথমে হতভম্ব হয়ে যাবে। ব্যাপারটা হজম করতে সময় লাগবে। রশিদ চাচা দেখলে কেমন রিয়াক্ট করবে সেটা ভেবে নীদ্র একা একাই হাসছিল। মানুষকে অবাক করে দেওয়ার মধ্যে আলাদা মজা পাওয়া যায়। অদ্রিও তো এই ঘরে এসেছিল, কিন্তু সে কেন অবাক হলো না? নাকি সে প্রকাশ করেনি, নাকি সে লক্ষ্যই করেনি? নীদ্র অদ্রির ঘরের দরজায় নক করলো। অদ্রি দরজা খুলে মাথা নিচু করে দাঁড়ালো। নীদ্র বলল, আপনি তো বললেন না কি বললাম না? আমার ঘরের কালার। অদ্রি মাথা উঁচু করে কিছু একটা বলতে যাবে, আর তখন নীদ্রের চোখে চোখ পড়ল। নীদ্র সেই লাল টকটকে চোখের দিকে তাকিয়ে আবারও ভয় পেল। নীদ্র কিছুটা পেছনে সরে দাঁড়ালো। অদ্রি বুঝতে পেরে বলল, খেয়াল করিনি, চলুন দেখে আসা যাক। লিলি প্রায় দৌড়ে এসে বলল, আপামনি, রশিদ চাচা এসেছেন। বসতে বলো। আমার একটু কাজ আছে রশিদ চাচার সাথে। রশিদ সাহেব শপিং ব্যাগ হাতে নিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। নীদ্রকে বললেন, বাবা, তুমি এগুলো কি বানাইতে দিছিলা? নীদ্র শপিং ব্যাগ থেকে লাল হলুদ নীল রঙের লুঙ্গি বের করলো। রশিদ সাহেব বিরক্ত স্বরে বললেন, এই বাপের জন্মে দেখলাম না কেউ লুঙ্গিতে রাবার ব্যবহার করে। আরে চাচা, লুঙ্গি পরলে দেখা গেল কোন সময় কার সামনে খুলে যায়। সিকিউরিটি সিস্টেমে ঝামেলা, মান সম্মান নিয়ে টানাটানি। শক্ত করে পড়লেই তো হয়।
তাই বলে মেয়ে মানুষের মতো স্কার্টের মতো? চাচা আগে তো সিকিউরিটি, তারপর না ওসব। তোমার লুঙ্গি পরতে হবে না। আমি পরবই। বাংলাদেশে আসছি আর এটা ট্রাই করব না, সেটা কিভাবে হয়? বাবা, তুমি আর কোনো কালার খুঁজে পেলে না? অদ্রি রশিদ সাহেবের পাশে সোফায় এসে বসল। নিদ্র বলল, এখনই তো সময় চাকচিক্যময় থাকার। নিদ্রের হাত থেকে লুঙ্গি নিয়ে অদ্রিকে দেখিয়ে রশিদ সাহেব বললেন, এইগুলা কেউ পরে? উনি কিভাবে বলবেন? নিজেই তো বিধবা সেজে বসে আছে, আর সে আর চাকচিকের কি বুঝবে? ও যা তাই সেজে থাকে। মানে? রশিদ সাহেব শান্তভাবে বললেন, অদ্রি বিধবা। এত অল্প বয়সে বিধবা? তো বিয়ে দেননি কেন? আপনাকে সেটা ভাবতে হবে না, আপনি আপনার চরকায় তেল দিন। আমি ভাবতে আসিনি, সাধারণ প্রশ্ন করেছি। তাতে এত রাগ করার কি আছে? আপনি ব্যক্তিগত ব্যাপার নিয়ে পড়বেন না প্লিজ। দেখুন, আমি আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে পড়ি নাই। আপনি এখনো অনেক ইয়াং, তাই জিজ্ঞেস করেছি। আর এই প্রশ্নটা খুবই সাধারণ প্রশ্ন। রশিদ সাহেব নিদ্রকে বললেন। বাবা, তুমি চুপ থাকো। নিদ্র রশিদ সাহেবের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। নিদ্র চুপচাপ লুঙ্গি নিয়ে দোতলায় উঠে তার রুমের বিছানায় শুয়ে পড়ল। চোখ বন্ধ করে অদ্রিকে নিয়ে ভাবছে। রশিদ সাহেব অদ্রিকে বলল, মা, ছেলেটা একটু মন খোলা ধরনের। চাচা, আমি বুঝি, কিন্তু কি করব, আমি পারি না। আমি চেষ্টা করি একজন মানুষকে নিয়ে ভালোভাবে থাকার, কিন্তু অদ্রি দুহাত দিয়ে মুখ আটকে কাঁদতে শুরু করলো। রশিদ সাহেব বললেন। দেখো দিখি মেয়ের কাণ্ড। অনেক হয়েছে। রশিদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ ভাবলাম তোর এখানে দুপুরে দুটো খাবো, তা না তুই কাঁদতে বসে গেলি। অদ্রির কান্নার শব্দে লিলি তার রুম থেকে বের হলো। লিলি অদ্রির পাশে দাঁড়িয়ে রইল। অদ্রির কান্নাকাটি দেখতে সে অভ্যস্ত। 2টা বছর যাবৎ সে এই বাড়িতে আছে। অদ্রির সাথে তার তেমন কথাবার্তাও হয়নি, কিন্তু একসাথে থাকতে থাকতে ভালোবাসার সৃষ্টি হয়েছে। অদৃশ্য সেই ভালোবাসাটাই তাকে এই নিঃসঙ্গ মেয়েটির কাছে আটকে রেখেছে। রশিদ সাহেব লিলিকে বললেন। তুই আমাদের জন্য রান্না কর, আজ এখানে খাবো। লিলি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রশিদ সাহেব লিলিকে জিজ্ঞেস করলেন, নিদ্রের ঘর কোনটারে? দোতলার ওপরের ঘরটা। রশিদ সাহেব নিদ্রের দরজায় নক করলেন। নিদ্র দরজা খুলে দিল। রশিদ সাহেব ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ হতভম্ব হয়ে রইলেন। তারপর নিদ্রকে বললেন, তোমার মাথা খারাপ নাকি? না তো, কেন? দেওয়ালের দিকে হাত দিয়ে ইশারা করে বললেন, এগুলো কি রকম রং? আর কোনো রং নাই বাজারে? আমার ভালো লেগেছে তাই করেছি। অদ্রি জানে? হ্যাঁ, সে বলেছেন আমার যা ইচ্ছা তাই করতে পারি, শুধু ভেঙে ফেলা বাদে। লাল, হলুদ আর বেগুনি রং ধনুর মতো করে পুরো দেয়াল জুড়ে রং করেছো? আচ্ছা, তুমি নিজে করেছো? জি চাচা। রশিদ সাহেব অবাক হয়ে বললেন, তুমি রং মিস্ত্রির কাজ কোথা থেকে শিখলা? হাত খরচ জোগাতে গিয়ে শিখতে হয়েছে। নাজমুলের তো টাকার অভাব নেই, কিভাবে কি? হ্যাঁ, আরে চাচা, বাবা যা কিপটা, প্রতিদিন $10 করে দেয়। ও তেমন হয় নাকি? তাই এক এক সময় এক এক কাজ করে পকেট খরচ চালাই। ইংলিশও খাওয়া হয়? ইংলিশ খাওয়া হয় না চাচা, আমি ওই কোল্ড ড্রিঙ্কসটাই খাই। আর একটু ঘোরাফেরার শখ আছে, এই আর কি। তোমার দাদিও দিতে পারেন। হ্যাঁ, কিন্তু দেন না। যাক ভালো, অল্প বয়সে ইনকাম করতে শিখে গেছো। চাচা কি একটা বিশ্রী ব্যাপার, বিশাল বিলাসবহুল বাড়িতে বাস করেও আমাকে এসব কাজ করতে হয়। শুনো বাবা, কিছু কথা বলার ছিল। বলেন। এই ঘরের চেয়ার নেই চাচা, আপনি বিছানার উপরে বসেন। রশিদ সাহেব বিছানার উপরে আসন পেতে বসলেন। পাশে নিদ্র বসল। রশিদ সাহেব বলতে শুরু করলেন, অদ্রির সম্পর্কে আমি তেমন কিছু জানি না, খুবই অল্প জানি। যতটুকুই জানি ও মেয়েটার চরিত্র দোষ নেই। ওর বয়স তোমার মতো বা একটু বেশি হবে, আমি সঠিক জানি না। আজ 2 বছর যাবৎ ও এখানে লিলিকে নিয়ে থাকে। বাসায় দারোয়ান আছে, কাজের 2 জন মহিলা আছে। আপাতত ছুটিতে আছে। অদ্রি এতিমখানায় মানুষ হয়েছে। আজ থেকে প্রায় 3 বছর আগে একজন ভদ্রলোক ওকে ওখান থেকেই বিয়ে করেন। ভদ্রলোক অনেক ধনী ছিলেন। এই যে বাড়িটা দেখছো, এটা ওনারই টাকা দিয়ে কেনা। বিয়ের 1 বছরের মাথায় অদ্রির স্বামী মারা যান। তারপর অদ্রি এখানে চলে আসে। আমার সাথে ওর পরিচয় লিলির মাধ্যমে। লিলি ভবঘুরে টাইপের মেয়ে। আগে সারাদিন পুরো এলাকা চষে বেড়াতো।
ওর সাথে প্রথমে আমার দেখা হয়, পরে ওর মাধ্যমে এখানে আসা যাওয়া। অদ্রির বয়সী আমার একটা মেয়ে আছে, মেয়েটার বিয়ে হয়েছে, একটা মেয়েও হয়েছে। আমার খুব কষ্ট হয় বাবা, এই মেয়েটাকে এভাবে কষ্ট পেতে দেখে। বাবা, অনেক চেষ্টা করেছি বিয়ে দেওয়ার, কিন্তু কোনো লাভ হয়নি, বরঞ্চ সম্পর্ক নষ্ট হয়ে যায় অবস্থা। পরে বউ বলল, যেভাবেই হোক সম্পর্কটা যেন নষ্ট না হয়। নিদ্র কথাগুলো শুনছে আর গভীর চিন্তায় পড়ে যাচ্ছে। যতই গল্পটা সামনের দিকে এগোচ্ছে ততই তার চিন্তার গভীরতা বাড়ছে। নিদ্র খুব আস্তে আস্তে বলল, আমি এসব জানতাম না, ভেবেছি তোমাকে আরও কিছু জানতে হবে। ও আমাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করে, দানশীল মেয়ে, কোনো বাজে অভ্যাস নেই। রশিদ সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বিছানা থেকে নেমে চলে গেলেন নিচতলায়। দেখতে হবে না অদ্রি কি রান্না করেছে। রশিদ সাহেবের চলে যাবার পর নিদ্র বিছানায় চোখ বুজে শুয়ে রইল। অদ্রির সাথে এভাবে কথা বলাটা ঠিক হয়নি, আর সেও বা কেমন। নিদ্র ভাবছে অদ্রিও তো তার সাথে ভালোভাবে কথা বলতে পারতেন। হাজব্যান্ডকে এতই ভালোবাসতো যে দ্বিতীয় বিয়ে তো দূরে থাক, কোনো ছেলের সাথেও বন্ধুত্ব সম্পর্কটুকু নেই। 7-5 ভাবতে ভাবতে নিদ্র গভীর নিদ্রায় ঢলে পড়ল। স্বপ্নবিহীন ঘুম ভাঙল খটখট আওয়াজে। কেউ একজন তার রুমে আছেন, এমনকি কিছু একটা করছেন। হাঁটা চলার শব্দ তার কানে আসছে। কে হতে পারে? শব্দটা চেনা চেনা লাগছে। ভাষা ভাষা কথা তার কানে আসলো, কিন্তু কথাটা সে বুঝতে পারল না। তার ইচ্ছে করছে বিছানা ছেড়ে উঠে বসতে, কিন্তু সে তাও পারছে না। হাত পা নাড়াতে পারছে না। কণ্ঠস্বর আবারও ভেসে আসলো। সে এবার স্পষ্টত বুঝতে পারল তার মা বলছে। নিদ্র, ওয়েক আপ বেবি। তার মাই তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ঘরে আওয়াজ করছিল। নিদ্র আস্তে আস্তে বলল, মা ঘুমাতে দাও। এই সময় তার মায়ের মুখখানা দেখতে ইচ্ছা করছে না। মাঝে মধ্যেই এমন হয়। মাকে খুব ঘৃণা করে, আবার মাঝে মধ্যে খুবই ভালোবাসে। দুপুরের খাবার টেবিল গুছিয়ে রেখে অদ্রি গোসল করতে তার ঘরে গেল। রশিদ সাহেব নিদ্রকে ডাক দিতে যাবেন, আর তখনই নিদ্র নিচে নেমে এলো। নিদ্রকে দেখে রশিদ সাহেব বললেন, এই বয়সে ঘরে ঘুমিয়েই কাটিয়ে দিবে? একা একা ঘুরতে ভালো লাগে না। আমার যে বাবা, সময়ের অভাব। তুমি অদ্রিকে নিয়ে ঘুরতে বের হলেই তো পারো। চাচা, আপনি পাগল হয়ে গেছেন? ওনাকে নিয়ে ঘুরতে গেলে কেউ একজন জীবিত আর ফিরে আসতে পারবে? না হয় আমি, না হয় উনি। রশিদ সাহেব আঁতকে উঠলেন এবং বললেন। এমন কেন হবে? নিদ্র টেবিলে চেয়ার টেনে বসে বলল, ওনার সাথে আমার মিনিটে মিনিটে ঝগড়া লাগে। আমি কি না কি বলবো, আর উনি লাঠি দিয়ে বাড়ি দিয়ে আমার মাথা ফাটাই দিবেন, আর না হলে কোনো পুকুর বা খালে ফেলে দিবেন। রশিদ সাহেব হাসতে হাসতে বললেন, বেটা ছেলে মানুষ, গায়ের জোরে সাঁতরে উঠে আসবা। সেটাই তো পারি না। আমার নাকি পানিতে দোষ আছে, দাদি বলে। পানিতে নামলেই পানির দানব আমাকে তার কন্যার সাথে বিয়ে দিয়ে দেবেন, তারপর আজীবন পানির রাজ্যে আমাকে বসবাস করতে হবে। রশিদ সাহেব হা 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 করে হাসতে শুরু করলেন। বললেন, তোমার দাদি যা বলেছেন, তুমি যে কত সুন্দর সেটা দেখেই বলেছেন। এত সুন্দর ছেলে নাজমুলের হতে পারে, আমার বিশ্বাসই হয়নি প্রথমে। পরে যখন... রশিদ সাহেব আর কোনো কথা বলতে পারলেন না। তার মাঝেই অদ্রি বলল, লিলিকে দেখেছেন আপনারা? নিদ্র টেবিলের উপর রাখা খাবারের বাটির দিকে তাকিয়ে রইল। যদিও বাটিগুলো ঢাকা, মূলত সে অদ্রিকে ইগনোর করতে যাচ্ছে। এই মেয়ে কথায় কথায় রেগে যায়। লুসি অবশ্য তেমন না, খুব সুইট আর হাসি খুশি। কতদিন তাদের দেখা হয় না। এখন কি করছে লুসি? নিদ্র ভাবছে, এখন তো ওখানে রাত, হয়তো বা কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছে। আচ্ছা, কাঁদলে ওর নাক লাল হয়ে যাবে। কত কিউট লাগবে ওকে। জীবনের প্রথম প্রেমটা হয়তো বা এমনই হয়। নিদ্র ভাবতেই অবাক লাগছে সে প্রেমে পড়েছে লুসির। রশিদ সাহেব আর অদ্রি কথা বলছে, সেদিকে নিদ্রের একদমই খেয়াল নেই। রশিদ সাহেব নিদ্রের হাতে ঝাঁকি দিয়ে বলল, এই ছেলে। সাথে সাথেই নিদ্রের হুঁশ এলো। কিছু বলবেন? খেয়ে নাও। খাবারের দিক তাকাতেই অদ্রির দিকে চোখ পড়ল। ঠিক তার উল্টো পাশে বসেছে। ধবধবে সাদা রঙের 3 পিস পরেছেন, মাথায় লম্বাটে ঘোমটা দিয়ে ভাত মাখাচ্ছেন অদ্রি। সাদা রং অল্প বয়সী মেয়েকে ঠিক মানায় না, তার কাছে মনে হয় অল্প বয়সীরা রঙিন পোশাক পরবে। লিলি অদ্রির পাশে পানের বাটা রেখে চলে গেল। রশিদ সাহেব বললেন, অদ্রি, লিলি খাবে না? অদ্রি মুখে খাবার রাখা অবস্থায় বলল, ও খেয়েছে।
অদ্রি বুঝতে পারছে নিদ্র তার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকাটা তার কাছে অসহ্য লাগছে। অদ্রি বলল, আপনার কিছু লাগবে? ডাল বা মাছ? আপনি সাদা রং পরবেন না প্লিজ। অদ্রি, আপনাকে সাদা রঙে ঠিক মানায় না। নিদ্র এই প্রথম অদ্রির নাম ধরে ডাকলো। অদ্রি অবাক হলো। এই প্রথম নিদ্র তাকে নাম ধরে ডেকেছে। আর কি সাবলীলভাবে এই নামটা উচ্চারণ করলো, যেন কতকালের চেনা। বিকালের দিকে বাগানের চেয়ার পেতে চুপচাপ বসে আছে নিদ্র। দূর আকাশের দিকে তার দৃষ্টি। নিদ্র খেয়াল করলো কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে আছে। কে আর হবে? এই বাড়িতে মানুষ মাত্রই বর্তমানে দুজন। অদ্রি আসবে না, কারণ দুপুরে আবারও তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হয়েছে। আর লিলি তো কখনোই তার আশেপাশেও আসে না। দূর থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখে। এখানে চেয়ারও নেই যে বসতে বলবে পিছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে। বসতে বললেই তাকে চেয়ার ছাড়তে হবে। বিশেষ প্রয়োজন হলে সেই কথা বলবে। নিদ্র আকাশের দিকে মন রাখার চেষ্টা করছে। অনেকক্ষণ যাবৎ পিছনে দাঁড়িয়ে আছে। পিছন থেকে বলল, আমি বসতে পারি এখানে? নিদ্র পেছন তাকিয়ে দেখলো অদ্রি হাতে চেয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। নিদ্র বলল, আপনারই বাড়ি আর আপনি অনুমতি চাচ্ছেন? অদ্রি চেয়ার পেতে বসে মাথার ঘোমটা ঠিক করে বলল, মানে আপনাকে বিরক্ত করতাম না, মানে একটা কথা জিজ্ঞেস করার ছিল। বিরক্ত তো করেই ফেলেছেন, এখন জিজ্ঞেস করুন। অদ্রি মাথা নিচু করে লাজুক স্বরে বলল, আপনি চুলে কোন কালার ব্যবহার করেছেন সেটা জানতে চাচ্ছিলাম। নিদ্র ঠাট্টার সুরে বলল। কেন, আপনিও করবেন নাকি? অদ্রি মাথা উঁচু করে বলল, না না, আমাকে ওসব সাজে না। লিলির খুব পছন্দ হয়েছে কালারটা, ও নাকি পার্লার থেকে করাবে। আমি ভাবলাম আপনি রঙিন হতে চাচ্ছেন। যাই হোক, আসলে আমি কোনো কালার ব্যবহার করিনি। অদ্রি অবাক হয়ে বলল, কিন্তু বাঙালিদের এরকম চুলের রং তো হয় না, আমি তো এরকম শুনিও নি। ডাবল শঙ্কর বাঙালিদের হয়। বুঝলাম না। বাঙালি তো শঙ্কর জাতি, আমি হলাম সেই শঙ্কর জাতি শঙ্কর। কি সব বলছেন আপনি? আমার বাবা বাঙালি আর মা জাতিতে ইংরেজ। বাবা স্টুডেন্ট ভিসা নিয়ে বাইরে ইউনিভার্সিটিতে পড়তে যান, মাও ওখানে পড়তো। ব্যাস, প্রেম হয়ে গেল, বিয়ে করলেন, তারপর ডাবল শঙ্করের নিদ্র জন্ম নিল। কিন্তু আপনার কথায় তো মনেই হয় না। আপনার বাংলা বলার ধরনে মনে হয় আপনি, মানে আপনার বাংলাটা তো তাহলে এত ভালো থাকার কথা না, তাই না? মায়ের ভাষা তখনই তো শিখব যখন মাকে পাবো। মাকেই তো পাইনি। আমার জন্মের সময়ই মারা গেছেন। দাদির কাছে মানুষ হয়েছি, বাংলার প্রফেসর ছিলেন, বুঝতেই পারছেন। আপনার মা আপনার মতোই সুন্দর ছিলেন? সে তেমন সুন্দর ছিলেন না, শুধু গায়ের রংটাই সাদা। আমার চেহারা বাবা মা কারো মতোই হয়নি। মায়ের গায়ের রং, চোখের আইরিশের রং আর চুলের রং, এক কথায় সকল রং তার থেকে প্রাপ্ত। বাবার কি পেয়েছি আমি আজও খুঁজে পাইনি। আর যখন যা ইচ্ছা হয় বলে ফেলে, এটাও আমার মায়ের স্বভাব। তবে লুসি খুব সুন্দরী। ইংরেজ জাতি সুন্দর হয়। আমি তো আমার কথা বললাম, আপনার কথা জানতে পারি? অদ্রি প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, রাতে কি খাবেন? আপনি যা খাওয়াবেন। অদ্রি দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। অদ্রি তার মায়ের মুখখানা মনে করার চেষ্টা করছে। মধ্যবয়সী একজন রাতে নিদ্রের রুমে অদ্রি চেয়ার টেনে এনে রাখলো। চেয়ার রাখার সময় অদ্রি দেয়ালের রং দেখলো, কি চকচকে রং, আর কেমন বেমানান। নিদ্র বিছানার উপর আসন পেতে বসে পুরাতন একটা বইয়ের পাতা উল্টাচ্ছিল। নিদ্র বলল, আপনাকে মিথ্যে বলেছি, কিন্তু আপনি বুঝতে পারেননি। অদ্রি দেয়ালে হেলান দিতে গেল, তখনই নিদ্র বলল, আপনি রঙিন হয়ে যাবেন, রং পুরোপুরি শুকায়নি। এই ঘরটাতে তেমন আলো বাতাস আসে না। কিছুই করার নেই, এখন এটাতেই মন বসিয়ে ফেলেছি যে। কি মিথ্যে বলেছেন? আপনার বিষয়ে বলতে গেলে কিছুই জানি না, সেই ক্ষেত্রে মিথ্যে বুঝতে না পারাটা ব্যর্থতা না? কিছু জানতে হয় না, কথা বলার ধরনে ধরা যায়। শিখিয়ে দেবেন? আমার মায়ের বিষয়ে আজ খুব বলতে ইচ্ছে করছে, আপনি শুনবেন? বলুন। নিদ্র বিছানা থেকে নেমে মেঝেতে বসলো। অদ্রি তার মুখোমুখি বসলো। নিদ্র এখনো সেই বইয়ের পাতা উল্টাচ্ছে। নিদ্র বলল, মা শব্দটার অর্থ আমার জানা ছিল না। লালন পালন সব কিছু আমার দাদি করেছেন। বাবা কখনোই বেশি আদর করেননি, আবার কমও করেননি। মায়ের কোনো স্মৃতি নিয়ে বাবা আমাকে বড়ই হতে দেননি। একবার বাবাকে জিজ্ঞেস করলাম, মা কোথায়? বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলেছিলেন,
সে মারা গেছেন তোমার জন্মের সময়। মা কেমন ছিলেন, কীরকম দেখতে, সেটা আমি কোনোভাবেই জানতে পারিনি, কিন্তু মায়ের কেমন চেহারা হতে পারে সেটা আমি মনে মনে এঁকে রেখেছিলাম। বাবা খুব কালো, দাদিও তাই, আর আমি সাদা। বাবা আমার অমিলগুলোই আমি মায়ের বৈশিষ্ট্যস্বরূপ মেনে নিলাম। আমার বয়স 21 হবে, জাস্ট 1 উইক বাকি। ফ্রেন্ডদের সাথে বাস্কেটবল খেলছিলাম। খেলার বিরতির সময় পাশেই বসেছিলাম। একজন বয়স্ক মহিলা আমাকে তখন বললেন, আপনি নিদ্র নাজমল? আমার নামের বিকৃতিটা আমার সহ্য হয়ে যাচ্ছিল, কিন্তু এই বয়স্ক মহিলার বলার ধরনে আমার মেজাজ কিছুটা খারাপ হলো। বিরক্তি নিয়েই বললাম, হ্যাঁ। বয়স্ক মহিলা বললেন, তোমার মা খুব দেখতে চাচ্ছে তোমাকে, আমার সাথে চলো। আমি অবাক হলাম। তাকে বললাম, আপনার ভুল হচ্ছে, আমার মা তো অনেক আগেই মারা গেছেন। বয়স্ক মহিলা বললেন, আমার ভুল হচ্ছে না, তোমার মা জীবিত, চলো আমার সাথে। অন্যথা আমাকে যেতে হলো। বেশ বড়সড় বাড়িতে মহিলা আমাকে নিয়ে গেলেন। ভয় ভয় লাগছিল, আবার চিন্তিতও ছিলাম। কোনোভাবেই মাথায় আসছিল না আমার মা কোথা থেকে আসলো। সত্যি কি আপনার মা ছিলেন? গল্পের মাঝে কথা বলবেন না। আমাকে বসতে দিয়ে মহিলা বাড়ির দোতলায় গেলেন। প্রায় 30 মিনিট পার হয়ে যায়, কেউ আসলো না। এদিকে বাসায় যেতে আমার দেরি হচ্ছিল। আমি উঠে চলে আসবো, তখন পেছন থেকে আমাকে বলল, হেই, কোথায় যাও? পেছন ফিরে দেখে মধ্যবয়স্ক একজন মহিলা দাঁড়িয়ে আছেন। আমি বললাম, আমার দেরি হয়ে যাচ্ছিল, বাবা রাগ করবে। মহিলা সোফায় বসে বলল, নাজমুল তো সবসময় বেশি সময় মেনে চলে, তুমি বসো আমার পাশে। আমি তার উল্টো পাশের সোফায় বসতে মহিলা বললেন, মায়ের পাশে বসতেও লজ্জা লাগে? আপনি আমার মা নন, আমার মা অনেক আগেই মারা গেছেন। নাজমুল তোমাকে এই কথা বলেছেন? বাবা সত্যিটা আমাকে বলেছেন, বাবা মিথ্যে বলেন না। তোমার মায়ের ছবি আছে তোমার কাছে? না, তার কোনো স্মৃতি আমার কাছে নেই। কিন্তু তোমার স্মৃতি আমার কাছে আছে। তারপর একটা ছবি আমার হাতে দিয়ে বললেন, নাজমুল, আমি আর আমার কোলে যে ছোট্ট শিশু সেটা তুমি। ছবিটা হাতে নিয়ে আমি উঠে চলে আসবো, তখন উনি বললেন, ছবিটা দিয়ে যাও, এই একটাই স্মৃতি আমার। আমাকে জড়িয়ে ধরে মহিলার ডুকরে কেঁদে ফেলল। এই প্রথম কোনো নারীর কান্না আমি গভীরভাবে অনুধাবন করলাম। আমার বুকের মধ্যে ব্যথা করছিল। অদ্রি মধ্যবয়সী মহিলা আমার মা কিনা তখনও জানতাম না, কিন্তু তার স্পর্শ আমায় মায়ের অনুভূতি দিচ্ছিল। তারপর কি করলেন? নিদ্র মুচকি হেসে বলল, বাবাকে জিজ্ঞেস করলাম। বাবা আমার দিকে না তাকিয়ে বললেন, ও, ওই মহিলার সাথে তোমার সাক্ষাৎ ঘটেছে? আমি বললাম, হ্যাঁ। বাবা বললেন, সে তোমার জন্মদাত্রী। এখন কথা হচ্ছে সে মা কিনা আমার সন্দেহ আছে। তা না হলে সে তোমাকে 1 মাসে রেখে চলে যেত না পুরনো প্রেমিকের হাত ধরে। এমনিতেই আমার অবস্থা ভালো ছিল না। এতদিন জেনে আসা সত্যিটা হুট করে মিথ্যা হয়ে গেল। বাবা যা বললেন তাতে তো আরও অবস্থা খারাপ হলো। বাবা আমার অবস্থাটা হয়তো বা কিছুটা বুঝেছিলেন, তাই বলেছেন, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর ঠান্ডা মাথায় সব শুনবে। আমি বললাম, না, আমি এক্ষুনি শুনবো। তাহলে শোনো, আমি এখানে পড়তে এসে তোমার জন্মদাত্রীর প্রেমে পড়ি। আমি খুব কালো, তাই সাদা চামড়া প্রেমে পড়তে বেশি সময় লাগেনি। আমি এখানে খুব ভালো একটা পজিশনে যাই, তারপর তোমার মাকে বিয়ের কথা বলি। সে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা বাঁধলো যে বিয়ের 1 মাসের মাথায় তোমার জন্মদাত্রী তোমাকে গর্ভধারণ করে। সমস্যাটা তখনই হলো, তোমার মা তোমাকে রাখতে চাইলেন না। শেষে অনেক ঝামেলার পর রাজি হলো। তোমার জন্মের 1 মাসেই সে ডিভোর্স নিয়ে চলে গেলেন। কারণ তো আছেই, মা তো অকারণে ছেড়ে যাননি। ছেলে মাকে পেয়ে বাবার সাথে তর্ক জুড়ে দিচ্ছ। সমস্যা নেই, সত্য জানার অধিকার তোমার আছে। আসলে তোমার মায়ের পুরনো প্রেমিক তখন এসে হাজির হয়েছিল, ব্যাস চলে গেল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। বাবা আমাকে বললেন, তুমি এখন যাও, আমার ভালো লাগছে না। আমি বেরোবার সময় বুঝতে পারলাম বাবা তার চোখ মুছছেন। এই প্রথম আমি বাবাকে কাঁদতে দেখলাম। আমার আসলে মায়ের কথাটা জিজ্ঞেস করা ঠিক হয়নি। রাতে খাবার সময় বাবা বললেন, তুমি তোমার মায়ের সাথে কয়েকদিন থেকে আসো, ভালো লাগবে তোমার। দাদি কিছু বললেন না, চুপচাপ খাচ্ছিলেন। পরের দিন সকালে দাদি আমার ব্যাগপত্র গুছিয়ে দিলেন। বাবার কথার অমান্য করার সাহস আমার কখনোই হয়নি। মায়ের বাসায় বাবাই আমাকে নিয়ে গেলেন। আমি অবাক হচ্ছিলাম, বাবা কিভাবে জানে মা এখানে থাকে। আমাকে ব্যাগপত্র সহ দেখে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।
আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। বাবা এত সহজে আমাকে এখানে রেখে গেল কেন? এই প্রশ্নের উত্তরটাই আমি দিন রাত খুঁজছিলাম। মার সাথে আমার তেমন কোনো কথা হতো না প্রথম দিকে। মা আমাকে বাচ্চাদের মতো ট্রিট করতো, নিজ হাতে খাইয়ে দিতেন, গোসল করার পর মাথা মুছে দিতেন। একদিন মাকে প্রশ্ন করেই বসলাম, আচ্ছা মা, আমাকে বাবা এত সহজে এখানে কেন রেখে গেল? তোমার বাবা তোমাকে বলেনি? আমি বললাম, কি বলবে? আমার ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন হাতে সময় নেই। তুমি আমার স্বাস্থ্য দেখেও বুঝতে পারোনি? আমার খুব খারাপ লাগতে শুরু করলো। এই অল্প সময়ের জন্য মায়ের কাছে এসেছি, আর আমি বুঝতে পারলাম না মা অসুস্থ। মা আমার কপালে চুমু দিয়ে বলল, নিদ্র, তুমি মন খারাপ করো না। আর তুমি বুঝবেও বা কিভাবে? আমাকে তো আগে কখনোই দেখোনি। মা তুমি মজা করছো তাই না? নিদ্র, তোমার বাবা এত উদার নয় যে আমার কাছে তোমাকে রেখে যাবে। আমার সময় ফুরিয়ে যাচ্ছে, সে জানে আমার মৃত্যুর পর তোমাকে ফিরে পাবে। আমি বাচ্চাদের মতো মাকে জোরে ধরে কাঁদতে লাগলাম আর বললাম, তুমি আমাকে কেন রেখে চলে এসেছিলে? আমার পুরো শৈশব তোমাকে ছাড়া কেটেছে মা। মা তুমি জানো তোমার আদর ভালোবাসাকে আমি কতটা মিস করেছি মা। কথাগুলো অদ্রিকে বলতে বলতে নিদ্রের চোখে পানি চলে এলো। আপনার মা এখন কেমন আছেন? মা আমাকে আবারও রেখে চলে গেছে। মা তো মাই হয়, জানেন অদ্রি, ক্যান্সার যখন মাকে একদম চাপটে ধরলো তখন মা তেমন কথা বলতে পারতেন না। অল্প কিছু বাংলা শিখেছিল আমার কাছ থেকে। হাত পাও নড়াচড়া করতে পারতো না, শুধু বলতো নিদ্র, ফিল কোল্ড। আমি তখন তার গায়ের কম্বল ঠিক করে দিতাম। দেখুন না অদ্রি, ভাগ্য, মাকে পেয়েও হারিয়ে ফেলেছি। সেই ছোট থেকে মাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। সবসময় ভাবতাম আমার মা থাকলে আমার জন্য এটা করতো ওটা করতো, কিন্তু আমি কিছুই করতে পারতাম না। সে তার শেষ জীবনটা ঠিকই একমাত্র সন্তানকে নিয়েই কাটিয়ে দিয়েছে। আপনার মায়ের ছবি আছে? আছে। মা মারা যাবার 1 সপ্তাহ পরেই বাবা আমাকে এখানে পাঠিয়ে দিলেন। এখানে পাঠানোর আরেকটা কারণ লুসি। আপনার প্রেমিকা? না ঠিক তা না, আমার মায়ের নার্স ছিলেন, খুব ভালো ফ্রেন্ড ছিলাম, আর আমার ভালো লাগে, তাই আর কি তাকে নিয়ে ভাবি। আসলে কিছু একটা করে সময় তো কাটাতে হয়। অনেক রাত হয়েছে, আসি আমি। অদ্রি চলে যাবার পর নিদ্র দরজা আটকে দিয়ে তার ব্যাগ থেকে মায়ের সাথে তার ছবিটা দেয়ালে টানালো। এক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। অদ্রি লিলির রুমে গিয়ে দরজায় নক করলো। লিলি ঘুম চোখে দরজা খুলে বলল, কিছু লাগবে? তুই এখানকার সব কিছু চিনিস না? হ্যাঁ আপা, পুরো এলাকা, পাশের এলাকা সব আমার চেনা। কাল আমাদের নিয়ে সবটা দেখাতে পারবি? একদিন তো আপা হইব না, অনেক দিন লাগবো। অনেক দিন লাগুক, তুই পারবি তো? হ্যাঁ আপা, পারুম। আচ্ছা ঘুমা তুই। অদ্রি তার রুমে এসে জানালার পাশে দাঁড়ালো। মাথার ঘুমটা খুলে দিয়ে চুলের খোপা খুলে দিল। কোনো বাতাস নেই, গুমট গুমট লাগছে। তারপরও আজ খুব একটা খারাপ লাগছে না তার। অদ্রির মনে হচ্ছে ভালো একজন বন্ধু পাওয়া গেল বটে। নিদ্র তার চোখ মুছে মায়ের ছবিটার দিকে তাকিয়ে রইল। তার মা হাসছে, কতই না সুন্দর সেই হাসি। মায়েরা কখনোই অসুন্দর হয় না, মাতৃত্ব মা জাতির সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। নিদ্র আর তার মা একই ফ্রেমে আবদ্ধ, কিন্তু তার মা যে নেই। তার মায়ের হাসিটা এভাবেই থেকে যাবে, কিন্তু তার নিদ্র আর ভাবতে পারছে না। তার মাথা ভার হয়ে আসছে, বুকের মধ্যে কোথাও যেন কাঁটা বিঁধছে। নিদ্রের মনে হলো কেউ তাকে ডাকছিল, তার বিছানার উপরে কেউ শুয়ে আছে। নিদ্র বিস্ময়ে চোখে দেখতে লাগলো তার মা বিছানায় শুয়ে আছে। আবারও নিদ্র শুনতে পেল, নিদ্র ফিল কোল্ড। নিদ্র বিছানার দিকে এগিয়ে গিয়ে পায়ের কাছে রাখা চাদর তার মায়ের গায়ে জড়িয়ে দিয়ে বলল, নিদ্র বুঝতে পারছে তার হ্যালুসিনেশন হচ্ছে, তারপরও সে চাচ্ছে আজীবন এভাবেই কাটিয়ে দিতে মায়ের সাথে। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবন বদলে যায়, কিন্তু বদলে যাওয়া জীবনের সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো রয়ে যায় অগোচরে। কখনো সেটা
কাদায় কখনো হাসায়। নিদ্রের জীবনে মা সম্পর্কিত যে স্মৃতিগুলো জমে আছে সেগুলো তাকে শুধুই কাদায়। সারা রাত নিদ্র তার মায়ের ছবিটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। সকালের প্রথম আলো যখন তার ঘরের জানালা দিয়ে উকি দিচ্ছিল তখন নিদ্র তার বিছানায় বসে পড়ল। কি করবে? এভাবে কোনো কাজ ছাড়া বসে থাকতেও তার ভালো লাগছে না, ঘুমও আসে না। কি করা যায় ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে রাস্তায় আসলো। এত ভোরে তেমন কোনো মানুষজন রাস্তায় নেই, কেবল সূর্য তার আলো ছড়াচ্ছে। নিদ্র হাঁটতে শুরু করলো। তার বাবা বলেছিলেন সকালের বাতাস বিশুদ্ধ হয়। বাবা, তুমি প্রতিদিন সকালে হাঁটবে। বাবার এই আদেশ আর পালন করা হয়নি। আজ না হয় পালন করা হোক। মোবাইলটা রুমে রেখে আসাটা ঠিক হয়। এই সুন্দর দৃশ্যপট স্থির চিত্রে ধরে রাখা গেলে ভালোই হতো। বাবাকে দেখানো যেত তার মাতৃভূমির রূপ। তবে আমি পিতৃসূত্রে বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। বাবা বলেছেন সবাইকে যেন ব্যাপারটা না জানে, তাহলে আমাকে ফাঁসিয়ে বিয়ে করিয়ে দেবে। তারপর আরও ইতিহাস। রাস্তার দুধারে সারি সারি সবুজ গাছগাছালি। নিদ্র সেই সবুজের মাঝে মিশে যেতে চাচ্ছে, যেন সবুজে মিশে আছে তার প্রাণ, তার আত্মার শান্তি। অদ্রির ঘুম ভাঙলো লিলির ডাকে। লিলির এভাবে চেঁচামেচিতে অদ্রি বিরক্ত হয়ে বলল, হয়েছেটা কি? শুনি যে কেন এইভাবে চিৎকার চেঁচামেচি করতে হবে? আপা, সেই রঙিন চুলওয়ালাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বাগানে আছে হয়তো বা। না আপা, কোথাও নেই। ওনার ঘরের বিছানার ওপরে মোবাইল ফেলে রেখে কোথায় যেন চলে গেছে। কি সব বলছিস? আছে কোথাও? অদ্রি বিছানা থেকে নেমে মাথায় ঘুমটা ঠিক করে নিদ্রের ঘরে গেল। খাটের নিচে খুঁজে দেখলো, পুরো বাড়ির চিপা চাপা সব জায়গা খুঁজে যখন নিদ্রকে পেল না তখন রশিদ সাহেবকে কল করলো। রশিদ সাহেব কল রিসিভ করে বলল, আরে অদ্রিমা, আমি তোমাকে ফোন করবো আর তুমি করলা? নিদ্র আপনার ওখানে গেছেন? না তো, ও তো আমার বাসা চিনেই না, আসবে কিভাবে? ওনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও কি এলাকা চিনে? না। রশিদ সাহেব আর লিলি পুরো এলাকা, পাশের এলাকা খুঁজে যখন নিদ্রকে পেল না তখন থানায় গিয়ে নিখোঁজ ফাইল লিখিয়ে অদ্রির বাসায় আসলেন। প্রায় দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে, নিদ্রের কোনো খোঁজ নেই। অদ্রি সকাল থেকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। একজন মানুষ এভাবে উধাও হয়ে যেতে পারে তার বিশ্বাসই হচ্ছে না। অদ্রির মনে হচ্ছে নিদ্র তার ঘরেই ঘুমিয়ে আছে। ঘুম ভাঙলেই নিচে এসে খেতে যাবে, কিন্তু খাবার তো বানানো হয়নি। খানিকক্ষণ পর তার মনে পড়ে মানুষটা সকাল থেকে নিখোঁজ। রশিদ সাহেব অদ্রির পাশে বসে নিদ্রের বাবাকে কল করলো। নাজমুল সাহেব ফোন রিসিভ করলেন। রশিদ সাহেব বললেন, নাজমুল, তোর ছেলেটার কি মাথা খারাপ টারাপ আছে? ওটা আমার ছেলে, তোর না যে মাথা খারাপ থাকবে। দেখ, আমার ছেলে পুলের মাথা খারাপ নাই, তোর ছেলেরই আছে। কি হয়েছে বল। আরে সকাল থেকে নিখোঁজ, কোথাও নেই। নাজমুল সাহেব শান্তভাবেই বললেন, সে সবুজের মাঝে হারিয়ে গেছে, হয়তো বা পাখির গানে মেতে আছে। বাদ দে সাহিত্য, সারাদিন খুঁজতে খুঁজতে আমরা হয়রান, তার উপরে কেউই কিচ্ছু খায়নি। দেখ ভাই, ও চলে আসবে, তোরা খেয়ে দে, রেস্ট নে। আশেপাশের অবস্থা ভালো না, এটা বাংলাদেশ, এখানে মানুষজনকে কয়েকটা টাকার জন্য খুন করে। এটা তো চিন্তার বিষয়। থানায় গেছিলি? ওখান থেকেই তো আসলাম। যা এখন খেয়ে নে, যদি রাতে না আসে আমাকে আবার ফোন করিস। হ্যাঁ, করবানি। অদ্রি রশিদ সাহেবকে বললেন, কি বলেন উনি? ও আর কি বলবে, একমাত্র ছেলের প্রতি কোনো চিন্তা নাই, মোটা চামড়ার শালা। অদ্রি চুপ হয়ে গেল। রশিদ সাহেব লিলিকে ডাকলেন। লিলি বলল, রান্না করেছি, খাবেন? টেবিলে দে। অদ্রিকে বলল, চল মা, খেয়ে নেই। না, আপনি খান, আমার ভালো লাগছে না। অদ্রি ঘুমটা টেনে ঠিক করে দোতলায় তার রুমে গিয়ে দরজা আটকে দিল। ওয়াশরুমে ঢুকে ঝর্ণা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলো। উচ্চস্বরে কাঁদতে লাগলো। চাপা কষ্ট কান্নার শব্দে রূপান্তরিত হচ্ছে। একজন ভালো বন্ধুকে এভাবে হারিয়ে যাবে তার জানা ছিল না। জীবনের প্রিয় মানুষগুলো হয়তো এভাবেই হারিয়ে যায় জীবন থেকে। রশিদ সাহেব খাওয়া দাওয়া করে সোফার উপর বসে ঝিমুচ্ছিলেন। তার মনে হলো বাসার মধ্যে কেউ খুব দ্রুত প্রবেশ করলো। সে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা আপাদমস্তক কাদা মাটিতে মাখা মানুষটাকে দেখে ভয়ে চিৎকার দিলেন।
রশিদ সাহেবের এইরকম গগন ফাটানো চিৎকারে কাদামাটি মাখা মানুষটাও চিৎকার দিল। অদ্রি তার রুম থেকে চিৎকার শুনে দৌড়ে নিচে নেমে এলো। অদ্রি কাদামাটি মাখা মানুষটাকে দেখে রাগী স্বরে বলল, নিদ্র, আপনার কিন্তু এরকম করাটা একদম ঠিক হয়নি। রশিদ সাহেব অদ্রির কথা শুনে কাদামাটি মাখা মানুষটাকে ভালোভাবে দেখল। নিদ্র হাসতে শুরু করলো। রশিদ সাহেবের বুঝতে বাকি রইল না এই মানুষটাই নিদ্র। রশিদ সাহেব বললেন, বাবা, আমি দুর্বল হার্টের মানুষ, আমাকে এভাবে ভয় দেখানোটা ঠিক হয়নি। আমি ভয় দেখাতে চাইনি। তাহলে বাবা এভাবে কাদামাটি মেখে কি করবা? আমি ইচ্ছে করে মাখিনি। ঠান্ডা লেগে যাবে আপনার, তাড়াতাড়ি গোসল করে আসুন। পুরো বাড়ি কাদায় মেখে যাবে। অদ্রি এতক্ষণ পর খেয়াল করলো তার ড্রয়িং রুম কাদায় মাখামাখি অবস্থা। 1 সপ্তাহ যাবৎ বাসায় কাজের লোক ছুটিতে। সে কোনো রকম পরিষ্কার করে রেখেছিল। লিলিটাও তেমন একটা পারে না। এখন কিভাবে কি করবে? অদ্রি বেশ চিন্তিত হয়ে পড়ল। তার পক্ষে এতটা কাজ করা সম্ভব না। সারাদিন কিছুই তার পেটে পড়েনি। আপনি চিন্তা করবেন না, আমি পরিষ্কার করে দিব। না না, আমিই পারবো, আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। নিদ্র তার রুমে চলে গেল। অদ্রি লিলিকে ডাকলো। লিলি ঘুম ঘুম চোখে অদ্রির সামনে এসে দাঁড়ালো। অদ্রি বলল, যা বালতি ভরে পানি নিয়ে আয়, সাবানের গুঁড়ো আর সেভলন লিকুইড নিয়ে আয়। ঘর দিয়ে গন্ধ ছুটছে কাদামাটির। অদ্রি আর লিলি পরিষ্কার করতে শুরু করলো। ড্রয়িং রুম পরিষ্কার করে সিঁড়ির পরিষ্কার করতে গিয়ে দেখলো নিদ্র চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে নিচে নেমে আসছে। নিদ্র অদ্রিকে বলল, আচ্ছা, আপনি এখন বিশ্রাম নিন, আমি করে দিচ্ছি। আপনি মেহমান। তো কি, আমি তো কাজটা করেছি আর আমার অভ্যাস আছে। না না, আপনি খেয়ে নিন, আমিই করছি। আপনিও তো খাননি, আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আপনি খেয়ে নিন। পুরোটা পরিষ্কার করতে অদ্রি আর লিলির বেশ সময় লেগে গেল। সন্ধ্যার সময় পুনরায় গোসল করে খেতে বসলো। অদ্রি বলল, কিছু মনে করবেন না, আজকে তেমন কিছুই রান্না হয়নি। সকাল থেকেই আপনাকে পাওয়া যাচ্ছিল না, চিন্তা কারো খাওয়া দাওয়ার প্রতি কোনো হুঁশই ছিল না। আমি ইচ্ছে করে কাজটা করিনি, রাতে ঘুম হলো না, খুব সকালে হাঁটতে বেরোলাম। পথ হারিয়ে ফেলেছিলেন? আরে না, অনেকক্ষণ হাঁটার পর একটা মাঠের মধ্যে কয়েকটা কুকুরছানা দেখলাম। কি পরিমাণ কিউট আপনি ধারণাও করতে পারবেন না। আমার বাসায়ও এরকম একটা কুকুরছানা আছে। আমার খুব মনে পড়ে গেল। কাছে গিয়ে কুকুরছানার একটাকে কোলে নিয়ে আদর করতে শুরু করলাম। কিছুক্ষণ পর দেখলাম কয়েকটা বড় আকারের কুকুর আমার দিকে ছুটে আসছে। দিলাম দৌড়। দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, আর পথও শেষ হয় না, আর কুকুরগুলোও পিছু ছাড়ছে না। একটা সময় পচা নর্দমার সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। না হয় আমাকে কুকুরের কাছে নিজেকে সমর্পণ করতে হয়, আর না হয় পচা নর্দমায়। আর আপনি পচা নর্দমায় ডুব দিলেন? তো এত সময় কই ছিলেন? আর কুকুরগুলো তো যায়ই না। চলে যাবার পর আমি উঠে সোজা বাসায় চলে এলাম। রাস্তায় কত মানুষ আমাকে দেখে ভয় পেল। এত সময় থাকলেন কি করে? কী করার বলুন? খাওয়া শেষ হলে আপনার রুমে গিয়ে শুয়ে পড়বেন, আমি গরম দুধ হলুদ দিয়ে নিয়ে আসবো। আচ্ছা। আর দয়া করে এরকমটা করবেন না, বলে যাবেন কোথাও যাচ্ছেন। কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। আপনি যথেষ্ট বিরক্ত করেন আমায়, সুতরাং জরুরি কাজে বিরক্ত করলে কিছুই হবে না। সারাদিন না খেয়ে থাকার পর এই শুকনো খিচুড়ি বিরিয়ানি মনে হচ্ছে। আপনি বিরিয়ানি পছন্দ করেন? পছন্দের মানে ভালোবাসা, ভালো লাগা সব আমার। খাওয়া দাওয়া শেষ করে নিদ্র তার রুমে গিয়ে অদ্রির কথা মতো বিছানায় শুয়ে পড়ল। অদ্রি রশিদ সাহেবকে ঘুম থেকে ডেকে তুলল আর বলল, একটু বাজার থেকে ঘুরে আসুন, একটা লিস্ট দিচ্ছি, সেই অনুযায়ী বাজার করে আনুন। আজ আমি এখানেই থাকবো। আচ্ছা। নিদ্র চায়ের মগে চুমুক দিয়ে ভাবছিল চিৎকার দেবে কি দেবে না। এত তিতা আর গরম মশলার গন্ধে ভরপুর। অদ্রি খেয়াল করলো নিদ্রের চোখ বন্ধ হয়ে যাচ্ছে আর নাক কুচকে যাচ্ছে যখনই চায়ে চুমুক দিচ্ছে। অদ্রি বলল, চিনি লাগবে চায়ে? মানে আমার মনে হচ্ছে আপনি আমার চেয়ে আদা, জিরা, তেজপাতা, মরিচ, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি দিয়েছেন। এটা চা, কোনো তরকারি না নিদ্র, আপনি খান তো চাটা। অদ্রি চা কেউ খায় না, পান করে। হয়েছে, অনেক হয়েছে, এখন আপনি এটা পান করুন। সারাদিন নর্দমায় থেকে আপনার মাথাটা আউলে গেছে, প্লিজ রেস্ট নিন আপনি। বিরিয়ানি কখন পাবো? বিরিয়ানি? হ্যাঁ, আপনি তো রান্না করছেন, তাই জিজ্ঞেস করলাম। এই চা না খেলে এক দানাও পাবেন না। বললামই তো, চা খায় না, পান করে। পান করুন।
বিরিয়ানির জন্য এই মশলাযুক্ত চা পান করা কোনো ব্যাপারই না। বিরিয়ানি খাওয়ার সময় রশিদ সাহেব বললেন, নাজমুল একটা গাধা। তা আজকে জানলেন? আরে একমাত্র ছেলেকে খুঁজে পাচ্ছি না, আর সে ঠান্ডা মেজাজে আছেন। আসলে বাবা আমাকে ভালোভাবেই জানেন তো, তাই। তোমরা বাপ ছেলে কি না কি করো আল্লাহই জানে। তবে আজকে আমি ইচ্ছা করে করিনি। খান তো আপনারা চুপচাপ। এত কথা বলতে পারেন আপনারা? উফ। নিদ্র, আজকে তোমার জন্য এই মেয়েটাকে খুব কষ্ট করতে হয়েছে। ইস, মেয়েটার শরীর খারাপ করেছে মনে হয়। না, আমি ঠিক আছি। রাত 12টার পর ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করলো। অদিতার জানলা দিয়ে এই সময় বৃষ্টি হতে দেখে একটু বিরক্ত হলো। সাধারণত এই সময় বৃষ্টি হয় না, বর্ষাকাল এমনকি কাল বৈশাখীও অনেক দেরি। স্যাঁতস্যাঁতে আবহাওয়া তার তেমন একটা ভালো লাগে না। রোদ থাকে না, জামা কাপড় শুকাতে চায় না। অদ্রি ছাদের দরজা খোলার আওয়াজ পেল। প্রথমে মনে হলো না, হয়তো বা ভ্রম। পরে তার কানে সেই শব্দটা আবারও ভেসে এলো, এই সময় কে ছাদের দরজা খুলছে? চাবি তো আমার কাছেই থাকে। অদ্রি মাথায় ঘোমটা ঠিক করে ছাদের দিকে দৌড়ে গেল। ছাদের দরজা হাঁ করে খোলা। বৃষ্টির পানির ছিটা এসে সিঁড়ি ভিজিয়ে দিয়েছে। গুটি গুটি পায়ে ছাদের দিকে এগিয়ে গেল অদ্রি। ছাদে ঢুকে দেখল নিদ্র 2 হাত টান টান করে দাঁড়িয়ে ভিজছে। ছাদের লাইটের হালকা আলোতে সেই দৃশ্য অপরূপ লাগছে। অদ্রিও ভিজে যাচ্ছে, কিন্তু তার ছাতা আনার খেয়াল ছিল না। নিদ্র বুঝতে পারল অদ্রি তার পিছনে বরাবরের মতো এসে দাঁড়িয়েছেন। নিদ্র বলল, আপনি এখন ছাদে? আমি ভাবলাম চোর আসলো নাকি। বৃষ্টি হচ্ছিল, ছাদও খোলা পেয়ে গেলাম, ব্যাস সুযোগের সদ্ব্যবহার করলাম। আমাকে একবার বললেই পারতেন, অন্তত পক্ষে আমাকে এভাবে ভিজতে হতো না। এই বয়সেই তো ভিজবেন। নিদ্র অদ্রির কাছে এসে দাঁড়ালো। পুরো শরীর তার ভেজা, বৃষ্টির পানিতে ভিজে তার শরীর ঠান্ডায় কাঁপছিল। অদ্রি বলল, আপনি কাঁপছেন ঠান্ডায়। এটাই তো মজা অদ্রি, কিন্তু আপনি তো কাঁপছেন না। আমি তো সারাদিন নর্দমায় বসেছিলাম না। উফ অদ্রি, আপনি না। কি? নিদ্র অদ্রির আরও কাছে এসে বলল, অসম্ভব সুন্দরী। অদ্রি লজ্জায় মাথা নিচু করে চলে যাওয়ার জন্য পা বাড়ালে নিদ্র তার হাত ধরে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরল। অদ্রির কানে কানে বলল, সুন্দর মুহূর্তকে আরো সুন্দর করে তুলতে পারেন আপনি, এই জন্যই আপনাকে আটকে রাখলাম। অদ্রি নিদ্রের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। কি হচ্ছে? কেন হচ্ছে? কি করছে সে? কিছুই বুঝতে পারছে না অদ্রি। গরম গরম আলু পুরিতে কামড় দিয়ে নিদ্রের মন ভালো হয়ে গেল। সকাল সকাল এরকম সুস্বাদু খাবার পেলে আর কি লাগে। রাতের ঘটনাটা এখনো ভুলতে পারছে না সে। এভাবে হুটহাট করে মেয়েটাকে জড়িয়ে ধরা ঠিক হয়নি। তবে সে যেখানে বড় হয়েছে ওখানে তো পরিচিতদের জড়িয়ে ধরাটা স্বাভাবিক ঘটনা। লিলি আলু পুরি ভরা প্লেট নিয়ে নিদ্রের সামনে দাঁড়িয়ে আছে। লিলি জিজ্ঞেস করলো, ভাইজান কেমন হয়েছে? সেই রকম হয়েছে। তোর ম্যাডাম কি করে? ম্যাডাম না, আপা। আপা কি করে? আপা তো এখনো তার ঘর থেকে বেরই হয়নি, সেই মাঝে মধ্যে এমন করে। কেন? জানি না ভাইজান। লিলি নিদ্রের ঘর থেকে চলে গেল। নিদ্র প্লেটের সবগুলো আলু পুরি খেয়ে নিল। খাওয়া শেষ হবার পর ভাবতে লাগলো কি করা যায়। অদ্রির কাছে তার ক্ষমা চাওয়া দরকার ছিল, কিন্তু অদ্রির সামনে যেতে তার লজ্জা লাগছে। এদিকে তার মনে কোনোভাবেই শান্তি আসছে না। নিদ্র অদ্রির রুমের সামনে গিয়ে দরজায় নক করলো। অদ্রি বিছানায় শুয়েছিল। সারা রাত সে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করার সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে নিদ্রের জড়িয়ে ধরার সময়টুকু। কানে বারবার বেজে ওঠে নিদ্রের হৃদস্পন্দন। কি অসহ্য লাগে তখন তার। সে কাউকেই বোঝাতে পারবে না। এই প্রথম কোনো পুরুষের এতটা কাছে এসেছে। যে শুনবে সেই অবাক হবে। অবাক হওয়ারই তো কথা। প্রায় 2 বছর সংসার করেছে সে, কিন্তু তার স্বামী তার হাতটা পর্যন্ত কখনো স্পর্শ করেনি। সে যে সুন্দরী সেটা বলেছে, কিন্তু আবেগহীনভাবে। বলার কথা বলেছে, চোখ মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ পায়নি তখন তার মধ্যে। গত রাতে নিদ্রের চোখে মুখে অদ্ভুত অভিব্যক্তি সে খেয়াল করেছে, যেটা সে তার স্বামীর কাছ থেকে। মানুষটা কেন এমন ছিল সে জানে না, কখনোই জানতে পারেনি। জানার আগেই মানুষটা টুপ করে চলে গেল। নিদ্র কেন এরকমটা করলো? কি চায় সে? এতটা কাছে আসার কি খুব দরকার ছিল? একজন বিধবাই বা
কী ছিল তার সুন্দর মুহূর্তকে আরও সুন্দর করে তোলার জন্য? নিদ্র বারবার দরজায় নক করছে। অদ্রি দরজা খুলে বলল, কিছু বলবেন? অদ্রির মাথার ঘোমটা খুলে গিয়ে এলোমেলো চুলগুলো কপাল জুড়ে আছে। নিদ্রের ইচ্ছে হচ্ছে অদ্রির কপালের চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু এই ইচ্ছে কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। গত রাতে যা করেছে তাতেই ভয়ঙ্করভাবে রেগে আছে। অদ্রি দরজা আটকে দিয়ে বিছানার উপর পড়ে রইল। অদ্রি তার মুখের উপর এভাবে দরজা আটকে দিল যে সে প্রায় লাফিয়ে উঠেছে। আর একটু হলে তার নাকের দফা রফা হয়ে যেত। আসলেই অদ্রি অনেক রাগী। নিদ্র দরজার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, অদ্রি, আমি আন্তরিকভাবে দুঃখিত গত রাতের ঘটনাটার জন্য। দেখুন, আমি যে সমাজে বড় হয়েছি সেখানে জড়িয়ে ধরাটা স্বাভাবিক ঘটনা। আমার ভুল হয়েছে স্বীকার করছি, কিন্তু এরকম করবেন না। আর একটু হলে আমার নাকের 12টা বাজত। অদ্রি বিছানায় শুয়ে থাকা অবস্থায় বলল, ভাষাটা ভালোভাবে আয়ত্ত করেছেন, তাহলে কালচারটা আয়ত্ত কেন করতে পারেনি? বুড়ো দাদি আর কতটুকুই বা পারবে? আশেপাশে বাঙালি যারা আছেন তারা তো আর কতটুকুই বা কালচার মানে। হয়েছে, আর অজুহাত দিতে হবে না। আমি অজুহাত দিচ্ছি না, সত্যিটা বললাম। আমি আপনাকে প্রমিস করলাম আর কোনো দিনও আপনাকে স্পর্শ করবো না, আপনার অনুমতি ছাড়া। একদমই না, কোনোভাবেই না। আপনি এখান থেকে যান তো, ভালো লাগছে না আমার। বিরিয়ানিটা গরম করে দিন, খেয়ে নেই। শত হলেও তো আমি অতিথি, আমাকে না খাইয়ে রাখবেন? অদ্রি ওড়না দিয়ে ভালোভাবে নিজেকে ঢেকে দরজা খুলে বলল, আপনি এত মিথ্যে বলেন, আমার জানা ছিল না। না, আসলে মাঝে মধ্যে বলতে হয় প্রিয় মানুষের রাগ ভাঙানোর জন্য। অদ্রি নিদ্রের এরকম কথায় হাসতে শুরু করলো। অদ্রি ঘর থেকে বের হয়ে নিচে নামতে নামতে বলল, আপনি এখন আপনার ঘরে যান, বিরিয়ানি আসছে। অদ্রি বিরিয়ানি গরম করে সাথে সালাদ নিয়ে নিদ্রের রুমে আসলো। নিদ্রের সকাল থেকেই শরীর গরম লাগছিল, কিন্তু এখন তার নাক ও চোখ জ্বলছে। জ্বর আসবে, কিন্তু সেটা আসবে খুব জোরালোভাবে। বিকালের দিকে জ্বরে নিদ্র বিছানায় পড়ে রইল। লিলি অদ্রি মিলে মাথায় পানি ঢেলে জ্বর কমাতে পারল না। রশিদ সাহেবকে দিয়ে বাসায় ডাক্তার আনা হলো। ঘুমের ইঞ্জেকশন দিয়ে একটা প্রেসক্রিপশন রশিদ সাহেবের হাতে ধরিয়ে দিয়ে ডাক্তারবাবু বিদায় হলেন। সকালের দিকে নিদ্রার ঘুম ভাঙলো অদ্রির ডাকে। অদ্রি মনে পড়ে গেল তার স্বামীর সাথে স্মৃতিগুলো। তাকেও ঘুম থেকে ডেকে তুলতে হতো। কড়া লিকারের 1 কাপ চা আর 2টা টোস্ট, ব্যাস তার সকালের নাস্তা এতেই হয়ে যেত। আসলে তার খাবার দাবারের প্রতি তেমন আকর্ষণ ছিল না, আর রাত হলেই ড্রিঙ্কস করতো। মাঝে মাঝে এত বেশি করতো যে আবল তাবল বকতো। তখন অবশ্য সে তার সামনে থাকতো না। নিদ্র ঘুম ঘুম চোখে খেয়াল করলো অদ্রির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। নিদ্র বলল, তার কথা মনে পড়ছে? আপনি কি করে জানলেন? স্বাভাবিক, আগে বলুন, তার কথা মনে পড়ছে? হ্যাঁ, তিনি মানুষটাই এমন ছিলেন। আপনাকে খুব ভালোবাসতো? অদ্রি প্রশ্নের উত্তর দিতে পারল না। কখনোই জানা হয়নি তিনি অদ্রিকে ভালোবাসতো কিনা। কখনো জানা হয়নি আসলে, কি মানে সে কখনো বলেনি। ভালোবাসার কথাটা বলতে হয় না, সেটা আসলে ফিল করার ব্যাপার। যেমন ধরুন, মা আমাদের কখনোই তেমনভাবে বলেন না যে ভালোবাসেন, কিন্তু আমরা জানি মা আমাদের সব থেকে বেশি ভালোবাসেন। ছোটোবেলায় আমরা যখন কথা বলতে পারতাম না, মাকে কখনোই বলতে পারি না যে ভালোবাসি, কিন্তু মা বুঝতে পারেন। টেলিপ্যাথির একটা বিষয় আছে, আদি মানুষেরা নাকি টেলিপ্যাথির মাধ্যমেই যোগাযোগ করতো। তবে এটা জাস্ট ধারণা, কাল্পনিক ব্যাপার। নিদ্র লিলিকে বলল, আমার জন্য কড়া লিকারের একটা চা নিয়ে আসো। আরে না, জ্বর একটু কমেছে কেবল, তার উপর রাতে খাওয়াও হয়নি আপনার। এখন কড়া লিকারের চা কোনোভাবেই খাওয়া যাবে না। নিদ্র চোখ বন্ধ করে বলল, অদ্রি, পান করবো চা? হয়েছে হয়েছে, আমি আপনার জন্য যা এনেছি এগুলোই খেতে হবে। টেলিপ্যাথি বিষয়টা অদ্রির জানা নেই। বিষয়টা সে কোনোভাবেই বুঝতে পারছে না। অদ্রি জিজ্ঞেস করবে কিনা নিদ্রকে বুঝতে পারছে না। নিদ্রকে জিজ্ঞেস করেই বসলো অদ্রি। আচ্ছা, টেলিপ্যাথি কি? নিদ্র খেতে খেতে বলল, আপনি যার কথা ভেবে ঘুমোতে যান, তিনিও আপনার কথা ভাবতে ভাবতে ঘুমোতে যান। সাইকোলজিক্যাল ভাষায় এটাকে বলে টেলিপ্যাথি। আরেকটা ধারণা আছে, সেটা হচ্ছে ইংরেজিতে এটা নাউন হয়। সিনোনিমস হচ্ছে মাইন্ড রিডিং, থট ট্রান্সফারেন্স। বাংলায় এটা বিশেষ্য। জ্ঞানের অর্থে ব্যতীত অন্য অর্থ দ্বারা চিন্তাধারা বা ধারণাগুলির অনুমতিক্রমে যোগাযোগ। আমি ঠিক কিছুই বুঝলাম না। প্রতিশব্দ মন পড়া, চিন্তা স্থানান্তর। ভুলটা আমারই, আমি আপনাকে বোঝাতে পারছি না ভালোভাবে। আচ্ছা যাই হোক, একদিন ভালোভাবে বুঝিয়ে বলবো, আজ থাকুক। এমনিতেই আপনি অন্য চিন্তায় হারিয়ে গেছেন, তা না হলে আপনি অনেক আগেই ব্যাপারটা বুঝে যেতেন। আমি আর কার চিন্তায় হারাবো?
আপনার গল্পটা বলুন শুনি, বললে মন হালকা হবে আপনার। দেখুন না, আমার মায়ের গল্পটা আপনাকে বলেছি, ব্যাস মন হালকা হয়েছে। আপনিও বলে ফেলুন। আমার জন্ম হয় পাড়াগাঁয়ে, দরিদ্র পরিবারে জন্ম আমার। 3 ভাই বোনের পর একমাত্র মেয়ের জন্ম হওয়াতে বাবা মা খুব খুশি হয়েছিলেন। বাবা ছোটখাটো চাকরি করতেন। আমার বয়স যখন 18, তখন পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। ভাইয়ারা সবাই শহরে পড়তে গেল, তাদের খরচ জোগাতে বাবাকে হিমশিম খেতে হলো। যে হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলাম, তার হেডমাস্টার আমায় খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। আমার পড়াশোনাটা বন্ধ হয়ে যায়, ভালো রেজাল্ট করেও যখন কলেজে ভর্তি করতে পারলাম না, তখন তিনি একটা উপায় খুঁজে আনলেন। স্যারই আমার বিয়ে প্রস্তাবটা আনেন। আসলে স্যার চেয়েছিলেন এমন একজনের সাথে আমার বিয়েটা হোক যে আমার ভরণ পোষণ করবে, এমনকি আমাকে পড়াবেও, তার উপর আমার পরিবারকেও টানবে। এরকম বর পাওয়া যায়? আমার তো বিশ্বাস হয় না। তিনি একজন মহান মানুষ ছিলেন। আপনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো আর তার মহত্ব কমে যাবে না। আমি তো এমনিই বললাম, আপনি রাগ করবেন না প্লিজ। আমার যেদিন বিয়ে হলো সেদিন খুব গরম ছিল। বিয়ের রাতে খুব ভয় পাচ্ছিলাম, সম্পূর্ণ অজেনা একজন মানুষের সাথে কিভাবে থাকবো আমি। বিয়ের দিনই তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলেন। বাসায় আসার পর বুঝতে পারলাম তার কোনো আত্মীয় স্বজন নেই। বুড়ো এক কাজের মহিলা আছেন, তিনিই সবকিছু করেন। বাসরাতে তিনি আমায় বললেন, যতদিন তুমি আমার পুরোটা না চিনো, ততদিন আমি তোমায় স্পর্শ করব না। একজন মানুষ কতটা ভালো হলে এইভাবে বলতে পারে জানেন? না, বিয়ে মানেই শরীরের বৈধতা ভেবে নেয়। জীবনটা নতুন সাজে সাজতে শুরু করলো। আশেপাশে মনে হচ্ছিল কেউ সুখের কাঁটা বিছিয়ে দিয়েছিল। কিন্তু সমস্যা হলো খুব খারাপ ভাবে। আমি একাদশ শ্রেণীতে ভর্তি হলাম। জানেন, নিদ্র তিনি আমায় একবারও নিষেধ করেননি। নিষেধ করবেন কেন? নিদ্র, আপনি মনে হয় জানেন না, বাংলাদেশের গ্রাম আর মফস্বল শহর, এমনকি শহরেও বিয়ের পর মেয়েদের পড়াশোনা করতে দেওয়া হয় না। অনেক সময় তো মেয়েদের পড়তে দেওয়া হলেও কড়া গার্ডে রাখা হয়। তারপর কি হলো? সমস্যাটা তো বলবেন। ইভটিজিং বুঝেন? এলাকার কিছু চোর ছেঁচড়া আমার পিছনে লেগে গিয়েছিল। কলেজে যাওয়া আসার পথে কটু কথা শীষ দেওয়া শুরু করলো। আমার হাজবেন্ড থানায় কেস করলো, কিন্তু কোনো লাভ হলো না। যেদিন পুলিশে থানায় নিয়ে গেল এদের, সেদিন রাতেই ওরা বাসায় ঢিল মারতে শুরু করলো। বাসার দারোয়ানের মাথা ফাটিয়ে দিল। বিশ্রী গালাগাল দিতে লাগলো চোর ছেঁচড়াগুলো। তিনি নিচে গিয়ে দারোয়ানকে বাসার মধ্যে আনতে গেলেন, ওনার মাথাটাও ফাটিয়ে দিল। কিন্তু আপনি বুঝতে পারবেন না আমার অবস্থাটা তখন কেমন ছিল। আমার নিজের প্রতি ঘৃণা হতে লাগলো, আমার কারণে তার এরকম ক্ষতি হয়ে গেল। আপনার কোনো ক্ষতি করেনি সেই ফ্রিজারগুলো? তার আগেই পুলিশ এসে গিয়েছিল। তার সুস্থ হতে অনেক সময় লেগেছিল। আর পড়াশোনাটাও আমি ছেড়ে দিয়েছিলাম। যে আমার জন্য এত কিছু করলো, তাকে কিভাবে আমি দিনের পর দিন কষ্ট পেতে দেখি। বাকি যে বলেন, ইফ্রিজিং করতে আপনাকে, গালাগাল করতে আপনাকে, খারাপ লাগার কথা আপনার। আরে এলাকা জুড়ে তাকে কথা শোনাতো আর আমাকে বলাতো, তাকে বলা একই। তারপর কি হলো? ওই যে ওসব হলো না, রোম্যান্স, তার জন্য আপনি এত বড় স্যাক্রিফাইস করলেন, তার জন্য তো। বাদ দিন। হাসি খুশি ভাবটা আমাদের সংসারে আবার ফিরে এলো। পুরো বাসায় একা একা ভালো লাগতো না থাকতে। একটা বাচ্চা থাকলে ভালো হতো। আমি প্রায়শই তাকে অন্যভাবে বোঝাতাম, একজন ছোট্ট সঙ্গী দরকার, কিন্তু তিনি বুঝেও না বোঝার ভান করতো। আপনারা কখনো ঘুরতে যেতেন না? না, ওই চোর ছেঁচড়ার ভয়ে বাসা থেকে বের হওয়া যেত না। যেদিনই বের হতাম, সেদিন রাতেই আবার বাসায় ওরা ঢিল মারতো, খুব জোরে জোরে গালাগাল করতো। আমার হাজবেন্ডের ব্যবসার পার্টনার আর বন্ধু প্রায়শই বাসায় আসতেন। প্রথম আমি তার সামনে যেতাম না, কিন্তু তিনি বললেন, আমার বন্ধুর সাথে তুমি কথাবার্তা বলতে পারো। ও বাসায় আসে আর তুমি কথাবার্তা না বলো যদি, তাহলে খারাপ দেখায়, তাই না? তারপর থেকে উনি আসলে বেশ আড্ডা হতো। আমার দাবা খেলা উনিই শিখিয়েছিলেন, এমনকি রান্না বান্নাটাও শিখেছি আমি ওনার কাছ থেকে। তবে ওনার বাগানের ফুলগুলো ইউনিক। এরকম ফুলের বাহার আমি আর কোথাও দেখিনি। আপনি তো বাসা থেকে বের হতে পারতেন না, তাহলে বাগান কিভাবে দেখলেন? মোবাইলে? কিন্তু আপনার চেহারায় তো প্রকাশ পাচ্ছে অন্য কিছু। তার বাসায় আমরা প্রায়ই যেতাম। আপনি একা যেতেন নাকি আপনার হাজবেন্ডও যেতেন? প্রথমে তিনি যেতেন আমার সাথে, পরে অবশ্য একাই যেতাম। উনি বিবাহিত ছিলেন তাই না? না, বিয়ের প্রতি ওনার কোনো ইচ্ছেই ছিল না। সবসময় বিয়ের নেগেটিভ সাইডটা নিয়ে তর্ক করতেন আমার সাথে। আপনারা দূরে কোথাও ঘুরতে যাননি কখনো? ওনার সাথে আমি একা দূরে কোথাও কেন যাব? আজব।
নিদ্র হাসার চেষ্টা করে বলল, আরে আমি তো আপনাকে একা যেতে বলিনি, আপনারা উল্লেখ করেছি, তাতে তো আপনার হাজব্যান্ডকেও উল্লেখ করা হয়, তাই না? নিদ্রের হঠাৎ করে খারাপ লাগতে শুরু করেছে, পুরো মাথা ঝিম ধরে আসছে। আর মনে হচ্ছে কে যেন কানের কাছে ঝি 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 করছে। নিদ্র বিছানায় চোখ বুজে শুয়ে পড়ল। অদ্রির গল্পটা তার শুনতে খুব ইচ্ছে করছে, কিন্তু তার শরীর তাকে শুনতে দিতে চাচ্ছে না। সে আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শরীর তো কারোরই কথা শোনে না। সে যে অবাধ্য। জ্বরের মধ্যে নিদ্রের মনে হলো তার মা পাশে এসে বসেছেন। মা তার কপালে হাত দিয়ে জ্বর মাপলেন, তারপর বললেন, অনেক গরম নিদ্র, আমি কপালে হাত দিয়ে রাখি, ঠিক হয়ে যাবে। নিদ্র মাথা নাড়িয়ে সম্মতি দিল। তার মার শরীর দিয়ে সুন্দর একটা ঘ্রাণ আসছে। এত সুন্দর ঘ্রাণ শুধু মায়ের শরীরেই থাকতে পারে। নিদ্র এটাই বিশ্বাস করে। নিদ্রের ইচ্ছে করছে মাকে নিয়ে ঘুরতে বের হতে। বাংলাদেশ যে কতটা সুন্দর সেটা তার মা কি জানে? তার মা কি জানে সে একজন বিধবাকে পছন্দ করে ফেলেছে? ভালো লাগাটা কাজ করছে অনেক আগে থেকেই, কিন্তু বুঝতে পেরেছে বৃষ্টির সেই সময়গুলোতে। কেন যে এমন হচ্ছে? মাকে উত্তর দিতে পারবে? নিদ্র তার মাকে বলল, মা, তুমি জানো আমি এই বিধবাটাকে পছন্দ করি। জানি তো, তোর মনে খবর জানি। তাহলে লুসির কি হবে? আরে ওটা তো তেমন কিছু না। বাঙালি বিয়ে করবি? তাছাড়া কি করব? তা না হলে বাবার মতো আমাকেও অন্য কোনো ইংরেজ ছেড়ে চলে যাবে। বাবা তো সহ্য করেছেন, কিন্তু আমি তো পারবো না। মা, আমার কথা কখনো মনে পড়তো না? তোমার নারী ছাড়া ধন রেখে এসেছো, একবারও এর টান অনুভব করনি? মা, কখনো মনে পড়েনি 9 মাস গর্ভে রাখা সন্তানটা কেমন আছে? মা জানো, আমার আমার দাদি একজন খাঁটি মা। সে আজও তার সন্তানকে একা রাখেনি। সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে করেনি। মা, মা, মা কথা বলছো না কেন মা? দাদি বলেন তুমি বাঙালি না, তাই এভাবে ছেড়ে গেছো আমাকে। কিন্তু মা, পিটারের মা তাহলে তার সাথে আছে কেন? অদ্রিত চেয়ার পেতে নিদ্রের বিছানার পাশে বসে আছে। ডাক্তার একটু আগে এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে গেছে। ইঞ্জেকশন দেওয়ার আগ পর্যন্ত নিদ্র বিড়বিড় করে কথা বলছিল। এখনও সে বিড়বিড় করে কথা বলছে। কিছুক্ষণ পর পর অদ্রি মা শব্দটা শুনতে পাচ্ছে, আর কোনো কথাই সে বুঝতে পারছে না। ইঞ্জেকশনে এতক্ষণ কাজ হয়ে যাবার কথা, কিন্তু হচ্ছে না। অদ্রি খুব চিন্তায় পড়ে গেছে। খারাপ কিছু হয়ে গেলে সে রশিদ সাহেবকে কি বলবেন? অদ্রি সকালের নাস্তাটাও করতে পারেনি ভালোভাবে। দুপুরের জন্য রান্না করা দরকার, কিন্তু এরকম রোগীকে রেখে কিভাবে যাবে? আর লিলিটাও এসব বোঝে না। দেখা গেল বসে বসেই ঘুমিয়ে পড়ল। লিলিকে বরং ভাত আর ডিম ভাজতে বলে দেওয়াই ভালো। আর নিদ্র কি খাবে সেটা পরে দেখা যাবে। ঘুম ভাঙার পর এক সময় নিদ্র ঘুমিয়ে পড়ল। অদ্রি বুঝতে পারলো ইঞ্জেকশন কাজ করেছে। সে নিদ্রের গায়ে পরিষ্কার কাঁথা দিয়ে দিল। জ্বরে ফর্সা মুখটা লাল হয়ে আছে। কপালে হাত দিয়ে দেখলো আগের মতো গরম নেই। খুব আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে অদ্রি নিচে নেমে এলো। রশিদ সাহেব সোফার উপর বসে বসে ঘুমুচ্ছিলেন। অদ্রি তাকে জাগিয়ে দিয়ে বলে উঠল, অনেক বেডরুম খালি পড়ে আছে, আপনি ঘুমোতে পারেন সেখানে। আমি নিদ্রের ঘরেই ঘুমাবো। কিন্তু সেখানে খাট নেই এক্সট্রা, আর তার পাশেও ঘুমোতে পারবেন না। আমাকে ফ্লোরে বিছানা করে দিলেই হবে, আর একটা বালিশ। পরের ছাওয়ালের কিছু হলে আমি মুখ দেখাবো কিভাবে? এই ছাওয়ালের হইলে পায়ে শিকল বাইধা রাখতে হবে, আর বাইরে যাইতে চাইলে বেদ দিয়ে পিটাইতে হবে। কি কব কও তো ওরে? মা ছাড়া পোলা মানুষ হইছে। বড় হবার পর মায়ের খোঁজ পাইয়া তার লগে দেখা সাক্ষাৎ করছে। পোলাটার শুকায়া যাওয়া গাও ওই ইংরেজি বেডি তাজা কইরা দিয়ে গেছে। জানিস ওরে বাংলাদেশে কেন পাঠাইছে? না চাচা। আরে ওইখানকার ওর মায়ের বয়সী ইংরেজি মহিলা দেখলে কান্দাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চুপ করে বসে থাকে। নাজমুল ওই পোলার জন্য বিয়ে করেনি দ্বিতীয়বার। সৎমা জ্বালাবে তাই, কিন্তু কি হলো, পোলা সেই কষ্টই পাচ্ছে। এই জন্য তো পোলারে শাসন করার সাহস পাই না। আরে কপাল রে নিদ্র তোর, আরে কপাল। রশিদ সাহেব এই কথা বলতে বলতে নিদ্রের ঘরে এসে ফ্লোরে বসে পড়লেন। ঘুমন্ত নিদ্রকে কত যে নিষ্পাপ লাগছে তা একমাত্র সেই বুঝতে পারছে। নিদ্রের ঘরের টেবিলের উপর পড়ে থাকা সাদা গোলাপের তোড়া আর তার পাশে ছোট্ট চিরকুট দেখে বেশ বিরক্ত হলো। মাত্র 2 দিন হয়েছে নিদ্রের জ্বর সেরেছে, আর
আজকেই সে আবার ঘুরতে বের হয়েছে। অদ্রি অনিচ্ছা সত্ত্বেও চিরকুট হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে শুরু করলো। বড় বড় করে লেখা। অদ্রি, সাদা ফুলগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকবেন। মন শান্ত হবে, রাগ জমিয়ে রাখবেন না। আমি এবার একা নই, রশিদ চাচা আছেন। বাই দ্য ওয়ে, বাঙালি খাবার রান্না করে রাখবেন, একসাথে রাতে খাবার খাবো। অদ্রি চিরকুট ওনার সাথে বেঁধে রাখলো, ফুলগুলো হাতে নিয়ে তার ঘরে চলে গেল। রশিদ সাহেব কিছুই বুঝতে পারছেন না নিদ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রশিদ সাহেব নিদ্রকে জিজ্ঞাসা করলেন, বাবা আমরা কই যাইতেছি? চাচা, এইবার নিয়ে আপনি 11 বার একই প্রশ্ন করলেন, আর আমিও 11 বারই উত্তর দিছি। পরে বলবো, আমি আপনাকে মেরে ফেলবো না। ইয়ে মানে আশেপাশে তেমন কিছুই চিনি না, তাই একটু চিন্তিত। চাচা, না চিনলেও সমস্যা নেই, এখানকার ওসি বাবার চেনা, তার সাথে আমি কথা বলে এসেছি। হারিয়ে গেল একটা ফোন কল, ব্যাস। ওর আবার ও সি ফ্রেন্ড কিভাবে হলো? আপনি রশিদ চাচা চুপ করেন না প্লিজ। বাবা খুব খিদে পেয়েছে। চাচা 30 মিনিট হলো, আপনি 5টা পরোটা আর 2টা ডিম ভাজা খেয়েছেন। আসলে বাবা ভয় লাগলে আমার ক্ষুধা লাগে বারবার। বাস থেকে নেমে নিদ্র একজন লোককে ডেকে জিজ্ঞাসা করলো, এখানে ইখলাস ভবনটা কই? প্রশ্ন শুনে লোকটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমতা আমতা করে বলল, ওখানে কি কাজ? টুরিস্ট তো বুঝিনি। লোকটা চটে গিয়ে বলল, অত হাইসেন না আর সাহস কম দেখান, ওই বাড়ি আর